আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা যে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এইটার উপর আমাদের কিন্তু আরো 3টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। তো এই 4 নাম্বার ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি পড়বো, তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় রশ্মি, তারপর তোমার তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের যে সূত্র আছে, অর্ধায়ু গড়ায়ু এবং কিছু ম্যাথ করবো। ঠিক আছে, ক্লাসটা শুরু করে দিই। দেখো আমাদের আজকে যে টপিকস, সেই টপিকস কি কি আছে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কি কি পড়াবো আমরা। তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয় রশ্মি, তারপর কি পড়াবো, তেজস্ক্রিয় ক্ষয় এবং অর্ধায়ু গড়ায়ু। ঠিক আছে, পাশাপাশি আমাদের কি বলতো গাণিতিক সমস্যা বলি। এই টপিকসগুলো আমি পড়াবো মোটামুটি একদম বেসিক থেকে পড়াবো, যাতে তোমাদের বোর্ডে প্লাস নেক্সট যে তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা, ইউনিভার্সিটি, মেডিকেল বা তুমি আদার যে কোনো জায়গায় টেস্ট অংশগ্রহণ করো না কেন, যাতে এই টপিকস থেকে যত ধরনের প্রশ্ন আসে সবগুলো তুমি পাও। হ্যাঁ, তো একদম কমন পাবে। ঠিক আছে, এই যে তেজস্ক্রিয় থাকে, তেজস্ক্রিয়তা থেকে কিন্তু আমাদের বোর্ডে, হ্যাঁ বোর্ডে তোমাদের 50% কোশ্চেন আসে এই অধ্যায় থেকে, এই টপিকস থেকে। শুধু এই টপিকস থেকে আমাদের প্রশ্ন আসে সৃজনশীল, কি বলতো, সৃজনশীল 50% কোশ্চেন। তুমি যদি বোর্ড প্রশ্ন দেখো, দেখবে অধিকাংশ বোর্ডেই আমার কি এই তেজস্ক্রিয়তা থেকে প্রশ্ন দেয়। ঠিক আছে, তো এই টপিকসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে যদি আমরা দেখি তেজস্ক্রিয়তা সম্পর্কে আমাদের কিছু বেসিক তথ্য দেখো। আমাদের তেজস্ক্রিয়তা, এই যে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল, ঠিক আছে, হেনরি কে বলতো, হেনরি বেকেরেল। তো সে আবিষ্কার করে কত সালে বলতো, 1896 সালে। হ্যাঁ, এবং কোথা থেকে বলতো, ইউরেনিয়াম থেকে। তোমরা জানো যদি একটা তেজস্ক্রিয় মৌল নাম বলতে হয়, তোমরা জানো সেটার নাম কি, ইউরেনিয়াম। প্রথম আমাদের ইউরেনিয়াম থেকে কে আবিষ্কার করে, হেনরি বেকেরেল। ঠিক আছে, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। ওকে, তারপরে কি পিয়ারে কুরি ও মেরি কুরি তেজস্ক্রিয় পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার করে। ঠিক আছে, পিয়ারে কুরি আর কি বলতো, এই যে মেরি কুরি। তো তারা দুইজন মিলে আবিষ্কার করে দুইটা মৌল, সেই মৌলের নাম কি বলতো, পোলোনিয়াম আর একটা কি রেডিয়াম, পোলোনিয়াম আর একটা কি বলতো, রেডিয়াম। এবং এই জন্য তারা 1903 সালে, ঠিক আছে, কত সালে বলতো, 1903 সালে আমাদের কি করে, যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করে। তাহলে নোবেল পুরস্কার লাভ করে কে বলতো, এই যে পিয়ারে কুরি আর কি বলতো, মেরি কুরি। ঠিক আছে, এই দুইজন, পিয়ারে কুরি আর কি বলতো, মেরি কুরি। ওকে, তারপর দেখো এখানে যদি আমরা বলি যে তেজস্ক্রিয় মৌল কাকে বলে, একদম খুবই সহজ, যে সকল মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাকে কি বলে, তেজস্ক্রিয় মৌল বলে। তাহলে আমাদের এই লাইনটা একটু মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, যে তেজস্ক্রিয় মৌল কাকে বলে, হ্যাঁ তেজস্ক্রিয় মৌল কাকে বলে, যে সকল মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে বলা হয় কি বলতো, তেজস্ক্রিয় মৌল। তারপর তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে বলে কি, তেজস্ক্রিয়তা। আমাদের এই যে কোশ্চেন আসতে পারে বোর্ডে, তেজস্ক্রিয়তা কাকে বলে। ঠিক আছে, তেজস্ক্রিয়তা কাকে বলে। দেখো তেজস্ক্রিয়তা কাকে বলে, তাহলে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা আমাদের কি, তেজস্ক্রিয় মৌল থেকে, হ্যাঁ তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনা। তাহলে তেজস্ক্রিয়তা একটা কি বলতো ভাইয়া, ঘটনা। কি ঘটনা বলতো, যে তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি যে নির্গত হয়। ধর একটা তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল থেকে আমাদের কি কি নির্গত হতে পারে, আলফা, বিটা, গামা। তো দেখো আলফা এবং বিটা দুইটা কি বলতো আমাদের কণা। ঠিক আছে, আর গামাটা কি বলতো, রশ্মি। তো আমাদের এই যে দুইটা কণা এবং একটা রশ্মি নির্গত হয় তেজস্ক্রিয় মৌল থেকে, কি বলতো, তেজস্ক্রিয় মৌল থেকে। তাহলে তেজস্ক্রিয় মৌল থেকে কি কি নির্গত হয় বলতো, তেজস্ক্রিয় মৌল থেকে আমাদের দুটি কণা, একটা কি আলফা আর একটা কি বিটা, ও একটি রশ্মি, সেটার রশ্মিটা কি বলতো, গামা। তো এটা কি হলে বলতো, নির্গত হবে। হ্যাঁ, একটা তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত হয়। তাহলে বোঝার চেষ্টা করো, তাহলে আলফা বিটা আমাদের কি কণা, আলফা হলো ধনাত্মক আর বিটা কি ঋণাত্মক, আর এই গামাটা কি বলতো, নিরপেক্ষ। আমরা সবই আলফা বিটা গামা সম্পর্কে সব তথ্য ইনশাল্লাহ পাবো প্রথম দিকে আমাদের এই একদম বেসিক জিনিস। তো তারপরে আমরা মূলত এই অধ্যায়ের যেটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে হলো তোমার কি বলে, যে একদম ইম্পর্টেন্ট যে সূত্রটা আছে, ক্ষয় ধ্রুবকের যে সূত্র, সেটা কিন্তু আমরা পড়বো। সো তোমরা যারা ক্লাসে অলরেডি জয়েন করেছো, তো তোমাদেরকে অবশ্যই যেটা বলবো সেটা হলো, ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমাদের খাতা কলম নিয়ে করতে হবে। কারণ ফিজিক্স ক্লাসে তোমার শুধু ক্লাস দেখলে হবে না, খাতা কলম নিতে হবে। পাশাপাশি আমি যে কথাগুলো বলি, এই যে সেগুলো কিন্তু কি করতে হবে, নোট করতে হবে। হ্যাঁ, সুন্দর করে নোট করতে হবে। ওকে, তারপর দেখো কি বলছে, এই যে একক, আমাদের তেজস্ক্রিয়তার এসআই একক কি বলতো, বেকেরেল। তাহলে তেজস্ক্রিয়তার একক কি বলতো, তেজস্ক্রিয়তার একক কি বলতো, তেজস্ক্রিয়তার একক হলো বেকেরেল। হ্যাঁ, একে বি কিউ দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের বি ছোট হাতের কিউ, বেকেরেল। ঠিক আছে, প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ভাঙ্গন বা ক্ষয়কে এক বেকেরেল বলে। তাহলে বেকেরেল কাকে বলে, প্রতি সেকেন্ডে এক তেজস্ক্রিয় ভাঙ্গন বা ক্ষয়কে কি বলে, বেকেরেল বলে। এখন 1 বিকিউ ইজ ইকুয়াল টু কি, আমাদের 1 ডিকে পার সেকেন্ড। এটা মানে কি, ডিকে মানে হলো তোমার ভাঙ্গন, অর্থাৎ আমরা এটাকে এভাবে বলতে পারি, 1 বিকিউ ইজ ইকুয়াল টু কি, তো 1 পার সেকেন্ড। ঠিক আছে, একদম 1 পার সেকেন্ড, অর্থাৎ কি
প্রতি সেকেন্ডে ভাঙন, ঠিক আছে, মানে 1 বেকেরেল মানে কি, প্রতি সেকেন্ডের ভাঙনের হার। দেখো কি বলছে, প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় ভাঙন বা ক্ষয় কে, একটি তেজস্ক্রিয় ভাঙন মানে প্রতি সেকেন্ডে ভাঙন, অর্থাৎ পার সেকেন্ডে যে ভাঙতেছে সেটাই আমাদের কি বলতো 1 বেকেরেল। এখন এই যে তেজস্ক্রিয়তার একক, এটার এসআই একক, এসআই একক হলো কি বলতো বেকেরেল। আমরা তো সব জায়গায় এসআই একক ইউজ করে থাকি, কিন্তু এটার আরো দুইটা একক আছে, একটা কি বলতো কুরি আর একটা কি রাদারফোর্ড, ঠিক আছে। তো এই যে কুরি আর রাদারফোর্ড, কারণ এটা নিয়ে কুরি, তোমার যে দুইজন কুরি, তো পিয়ারে কুরি আর কি মেরি কুরি, দুজন আমাদের এই তেজস্ক্রিয় নিয়ে কাজ করছে এবং রাদারফোর্ডের অবদান আছে। তো তাদের নাম অনুযায়ী আমাদের কি আরো দুইটা একক আছে, একটা কি বলতো কুরি আর একটা কি বলতো রাদারফোর্ড। কুরির ক্ষেত্রে এটা সংক্ষেপ রূপ কি বলতো সিআই, সিআই এটা মনে রাখবা, কুরির ক্ষেত্রে কি বলতো সিআই, আর রাদারফোর্ডে কি আরডি, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো, এই যে 1 কুরি, এই মানগুলো একটু এমসিকিউ এর জন্য অনেক বেশি মনে রাখতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে আমাদের, ধরো যেসব জায়গায় আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন আসে বোর্ড পরীক্ষায়, পাশাপাশি মেডিকেল পরীক্ষায়, এগুলোতে থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে। সো এই এক্সামগুলোতে এগুলো হলো ইম্পর্টেন্ট। 1 কুরি সমান সমান কত বলতো 3.7 ইন্টু 10 কত, 3.7 ইন্টু 10 কত 10 আমাদের ডিকে পার সেকেন্ড, অর্থাৎ আমাদের পার সেকেন্ড সোজা কথা। এই যে এটা, এই যে দেখো এখানে খেয়াল করো, বেকেরেল আর পার সেকেন্ড কিন্তু সেম, তাহলে যেখানে পার সেকেন্ড আছে সেটাকে আমরা কি বলতে পারি ভাইয়া, বেকেরেল বলতে পারি। তাহলে 1 কুরি সমান সমান কত বেকেরেল, 3.7 ইন্টু 10 টু দ্য পাওয়ার 10 বেকেরেল। তাহলে 1 কুরি সমান সমান কত, 1 কুরি সমান সমান 3.7 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত 10 বেকেরেল। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আর 1 বেকেরেল, 1 বেকেরেল সমান সমান কত, 1 বেকেরেল সমান সমান 2.7 ইন্টু 10 টু দ্য পাওয়ার 11 কুরি, ঠিক আছে। তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো যে 1 বেকেরেল সমান সমান কত, 1 কুরি সমান সমান কত 3.7 ইন্টু 10 টু দ্য পাওয়ার 10 বেকেরেল, আর 1 বেকেরেল সমান সমান কত কুরি, তাহলে 2.7 ইন্টু 10 কত -11 কুরি। আর আমাদের যদি এই হয় কি বলে রাদারফোর্ডের ক্ষেত্রে 1 রাদারফোর্ড সমান সমান কত 10 টু পাওয়ার 6 পার সেকেন্ড। তো এটাকে আমাদের কি লেখা যায় 10 পাওয়ার 6 বেকেরেল। তাহলে 1 বেকেরেল সমান সমান কত 10 টু পাওয়ার -6, ঠিক আছে, 10 কত -6, হ্যাঁ 10 কত হবে আমাদের -6। ওকে, এই যে মানগুলো এগুলো একটু কষ্ট করে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলা থেকে কিন্তু আমাদের মানে কি আসবে বলতো এমসিকিউ আসবে, কি আসবে এমসিকিউ আসবে। তো যার জন্য তোমাদের এই মানগুলো অবশ্যই ইউনিট কনভার্সন যেটা আছে, এখানে 3টা ইউনিট আছে, একটা কুরি, রাদারফোর্ড আর কি বলতো বেকেরেল। তোমরা যেরকম একদম ছোটবেলায় শিখছো না যে তোমার কি বলে এসআই একক, তারপরে সিজিএস একক, পাশাপাশি এফপিএস একক, এই এককগুলোর মধ্যে কি বলতো এই এককগুলোর মধ্যে রূপান্তর, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে আমাদের এই যে এককের যে রূপান্তর, ঠিক আছে, এই এককের রূপান্তর গুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। হ্যাঁ, ফিজিক্সের ক্ষেত্রে ধরো তুমি মেডিকেলে যদি পরীক্ষা দাও, ফিজিক্সে 20 মার্কস, বোর্ডে তো তোমাদের 25 মার্কস। তো এই জায়গাগুলোতে এককের রূপান্তর আমাদের কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3টে একক আছে কি কি, কুরি, রাদারফোর্ড আর কি বেকেরেল। এই 3টে এককের মধ্যে পারস্পরিক রূপান্তর তোমাকে অবশ্যই জানতে হবে। 1 কুরি সমান সমান কত 3.7 ইন্টু 10 টু পাওয়ার 10 বেকেরেল, আর 1 বেকেরেল সমান সমান কত 2.7 ইন্টু 10 পাওয়ার কত -11 কুরি, আর 1 রাদারফোর্ড ইজ ইকুয়াল টু কত 10 পাওয়ার 6 বেকেরেল। তাহলে 1 বেকেরেল সমান সমান কত 10 পাওয়ার -6 আমাদের কি রাদারফোর্ড। এখন আসো, তাহলে আমি তোমাকে এই যে এটা তোমরা বের করবা, ঠিক আছে, 1 কুরি ইজ ইকুয়াল টু কত আরডি, ঠিক আছে। এটা হলো তোমাদের হোমওয়ার্ক, এটা কি তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, এটাই হোমওয়ার্ক। আমরা কি করলাম, কুরির সাথে বেকেরেল, রাদারফোর্ডের সাথে বেকেরেল সম্পর্ক স্থাপন করছে, কিন্তু কুরির সাথে রাদারফোর্ডের সম্পর্ক স্থাপন করছি না, তাহলে এটাই তোমরা করবা, ঠিক আছে। তাহলে 1 কুরি সমান সমান কত বেকেরেল, তো এটা দিয়ে এই যে দুটাকে বেকেরেলে নিয়ে নিয়ে তারপর আমাদের করতে হবে, ঠিক আছে, কত হবে এটা বের করবা। ওকে, তারপরে দেখো আমাদের কি আছে, যে তেজস্ক্রিয় পদার্থের প্রকারভেদ আছে। তেজস্ক্রিয় পদার্থের যে প্রকারভেদ আছে, আমরা যে তেজস্ক্রিয় যে মৌলগুলা পাই, পদার্থগুলা পাই, এটা দুই ভাবে আমরা পাই। একটা হলো প্রাকৃতিক উপায়। প্রাকৃতিক মানে কি বলতো, এখানে তোমার কোনো হস্তক্ষেপ নাই, ঠিক আছে, এটা একদম ন্যাচারালি আমরা পাই, ঠিক আছে। সেই প্রাকৃতিক যেগুলো আছে সেগুলো কি কি বলতো, প্রাকৃতিক আছে আমাদের ইউরেনিয়াম, রেডিয়াম আর কি বলতো থোরিয়াম। আমি যদি এক্সাম্পল গুলো লিখে দেই এখানে, প্রাকৃতিক যেটা আছে, প্রাকৃতিক যেগুলো আছে সেগুলো কি বলতো, প্রাকৃতিক গুলো হলো আমাদের ইউরেনিয়াম, তারপর কি রেডিয়াম, আর একটা কি বলতো আমাদের
থোরিয়াম। এক্সাম্পল গুলা খুবই গুরুত্বপূর্ণ। আর কৃত্রিম যেগুলো আছে, কৃত্রিম হলো আমাদের কি বলতো রেডিও আইসোটোপ। হ্যাঁ, কৃত্রিম কি রেডিও আইসোটোপ। রেডিও এগুলো আমরা নিজেরা তৈরি করি, ঠিক আছে, এমন ভাবে তৈরি করি যেখান থেকে বা এমন ভাবে আমরা এটাকে করা হয় যেটা থেকে আমাদের কি বলতো উচ্চ বেগ সম্পন্ন কোনো কণা দ্বারা যদি আমরা আঘাত করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলতো যে আলফা বিটা গামা নির্গত হয়, যেমন কি রেডিও আইসোটোপ। রেডিও আইসোটোপ এখান থেকে এত কিছু জানতে হবে না, শুধু জানতে হবে কি বলতো এক্সাম্পল। আমি তোমাদেরকে এমন ভাবে পড়াবো যাতে তোমাদের কি করতে হয় বলতো বেশি বই ঘাটতে না হয় বা বেশি ইনফরমেশনের জন্য কষ্ট না করতে হয়। তো এই রেডিও আইসোটোপের মধ্যে যেমন কি কি আছে বলতো, আমাদের কি কি আছে, আছে হলো তোমার কার্বন 14 6, আর একটা আছে কি বলতো কার্বন আছে, আর আছে হলো আমাদের অক্সিজেন 8 17। তো এই যে এগুলাকে আমরা কি করতে পারি বলতো কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ বানাইতে পারি। তেজস্ক্রিয় পদার্থ মানে কি, যে সকল পদার্থ থেকে কি বলতো আমাদের তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে, তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে। ওকে, তো দেখো আমাদের একটু খেয়াল করে দেখো তেজস্ক্রিয় রশ্মির প্রকারভেদ। আমাদের তেজস্ক্রিয় রশ্মি আমাদের 3 ধরনের আছে, প্রথমত আলফা কণা, বিটা কণা এবং গামা রশ্মি। দেখো একটু খেয়াল করে দেখো, একটা তেজস্ক্রিয় মৌল থেকে, একটা কি বলতো তেজস্ক্রিয় মৌল থেকে তাহলে আমাদের কি কি হয়, একটা তেজস্ক্রিয় মৌল থেকে আমাদের একটা তেজস্ক্রিয় মৌল থেকে কি কি নির্গত হবে বলতো, একটা তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গত হবে, বিটা কণা নির্গত হবে, আর কি গামা রশ্মি নির্গত হবে। এদের আমি যদি বেদন ক্ষমতার কথা বলি, বেদন ক্ষমতা যদি বলি, বেদন ক্ষমতা, তাহলে বেদন ক্ষমতা কার সবচেয়ে বেশি বলতো, এই বলো বেদন ক্ষমতা কার সবচেয়ে বেশি, গামার সবচেয়ে বেশি, তারপর বিটা, তারপর আলফা। হ্যাঁ, একটু কনফিউশন ছিল। দেখছো এই যে বিটা আমাদের কি বলতো, আমাদের বিটা হলো তোমার কি গামার থেকে কম, আলফার থেকে কি বেশি। ওকে, এগুলো আমাদের কি বলে ভেদনের ক্রম। এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের তেজস্ক্রিয় রশ্মি থেকে তাহলে আমাদের কি আলফা, বিটা আর গামা এই 3 ধরনের রশ্মি নির্গত হয়, এবং তাদের আমাদের বেদনের যদি ক্রম দেখি তাহলে সবচেয়ে বেশি কি বলতো গামার, আর সবচেয়ে কম কার আলফার। ঠিক আছে, তাহলে উচ্চ বেদন থেকে নিম্ন বেদন কি বলতো গামা, বিটা, আলফা, আর নিম্ন বেদন থেকে কি হবে তাহলে আলফা, বিটা, গামা। ঠিক আছে, আলফা, বিটা, গামা এটা কি নিম্ন থেকে উচ্চ, আর এটা কি উচ্চ থেকে নিম্ন। জাস্ট এমসিকিউ এর জন্য এগুলো মনে রাখতে হবে। তারপর দেখো আমাদের এই যে আলফা কণার কিছু ধর্ম আছে, এইগুলা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের সবার বইতেই আছে। তারপরে আমি তোমাদেরকে একটু মুখে মুখে বলি কি বলছে। আলফা কণার ধনাত্মক আধানযুক্ত কি বলতো, আলফা কণা কি, আলফা কণা হলো আমাদের ধনাত্মক আধানযুক্ত। হ্যাঁ, ধনাত্মক কি আধানযুক্ত, ধনাত্মক আধানযুক্ত। তারপরে এর আধান কত, এই যে আধানের মানটা মনে রাখতে হবে, আলফার আধান 3.2 × 10 কত -19 কুলম্ব। ওকে, তারপর কি বলছে, এই কণা চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়, এই কণা তীব্র আয়নায়ন সৃষ্টি করতে পারে, এর ভর বেশি হওয়ায় বেদন ক্ষমতা কম। ঠিক আছে, দেখো যে আলফা কণার কি বেদন ক্ষমতা কেন কম বলতো, এর ভরটা কি বেশি, আলফা কণার ভরটা কি বেশি, আলফা কণার ভরটা কি বেশি, বেদন ক্ষমতা কম। সাধারণ চাপ ও তাপমাত্রা কয়েক সেন্টিমিটার বায়ু বা ধাতুর পাতলা পাত দ্বারা এর গতি থামিয়ে দেওয়া যায়। তার বেদন ক্ষমতা যেহেতু কম, তার মানে কি ভেদ করতে পারবে কম। ঠিক আছে, কেন, কারণ কি তার ভর বেশি। এ কণা ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে, এ কণা জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। কোন পর্দায় বলতো, এই যে জিঙ্ক সালফাইড পর্দায়, কোন পর্দায়, জিঙ্ক সালফাইড পর্দায়। ঠিক আছে, এ কণা প্রচন্ড বেগে নির্গত হয়, এটি একটি হিলিয়াম নিউক্লিয়াস। এই যে আলফা কণা মূলত একটা কি বলতো হিলিয়াম নিউক্লিয়াস। ওকে, এ কণার ভর হাইড্রোজেন পরমাণুর ভরের 4 গুণ। এই যে তাহলে আলফা কণার ভর হাইড্রোজেন পরমাণুর ভরের কয় গুণ, 4 গুণ। তাহলে একটা আলফা কণা, তাহলে একটা আলফা কণা মানে কি বলতো হিলিয়াম নিউক্লিয়াস, যার পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা কত বলতো 4। আমাকে বলছে কি এর ভর হাইড্রোজেন পরমাণুর ভরের 4 গুণ, কারণ হাইড্রোজেনের ভর থাকে কত বলতো 1, তাহলে 4টা হাইড্রোজেনের ভর কত 4। তার মানে একটা আলফা কণা সমান সমান কি হিলিয়াম নিউক্লিয়াস মানে কত, ভর কত 4 না। সো আমাদের একটা আলফা কণার ভর হাইড্রোজেন পরমাণুর ভরের কয় গুণ, 4 গুণ। তাহলে আমরা এখানে কি লিখবো, মনে রাখবা কোন তেজস্ক্রিয় পদার্থ থেকে, ঠিক আছে, অর্থাৎ কোন পরমাণু থেকে, তেজস্ক্রিয় পরমাণু আর কি, আলফা কণা বিটা তো আমাদের সবসময় তেজস্ক্রিয় পরমাণু থেকে নির্গত হবে। কোন পরমাণু থেকে আলফা কণা নির্গত হলে ভর কমে 4 এবং পারমাণবিক সংখ্যা কমে কত বলতো 2। বুঝতে পারছো, তাহলে আমাদের ধরো যে কোনো একটা পরমাণু থেকে যদি আলফা কণা নির্গত হয়, একটা আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা কমবে কত বলতো ওই পরমাণু 4, এবং পারমাণবিক সংখ্যা কমবে কত 2। কারণ কি একটা আলফা কণা সমান সমান কি হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম মানে কি তার পারমাণবিক সংখ্যা 2 এবং ভর সংখ্যা কত 4। এজন্যই আমাদের কি হয় বলতো তেজস্ক্রিয় যে পরমাণুগুলো আছে
এই স্বতঃস্ফূর্তভাবে যে আলফা কণা, বিটা কণা, গামা কণা যে নির্গত হবে, গামা রশ্মি, এটা কিন্তু স্বতঃস্ফূর্ত ঘটনা, মানে তুমি চাইলেও হবে না চাইলেও হবে, বুঝতে পারছো? তাহলে যদি আমাদের আলফা কণা নির্গত হয়, তাহলে সেক্ষেত্রে কি বলতো, আমাদের পরমাণুটা কি আস্তে আস্তে ছোট হবে না ভাইয়া? পরমাণুটা আস্তে আস্তে কি হবে বলতো, ছোট হবে। পরমাণুটা আস্তে আস্তে ছোট হবে, ঠিক আছে? পরমাণুটা আস্তে আস্তে কি ছোট হবে। তো পরমাণুটা আস্তে আস্তে যদি ছোট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে বলতো, আলটিমেটলি পরমাণু কি হবে, ক্ষয় হবে। এই ধারণা থেকে আমাদের কি বলতো, তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র আবিষ্কৃত হয়। তাহলে এই যে আমাদের আলফা কণার যে কিছু বৈশিষ্ট্য আছে, এগুলা কিন্তু এই যে যেগুলো দাগায় দিচ্ছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পড়তে হবে। তারপর দেখো বিটা কণার ধর্ম। এই যে বিটা কণা, বিটা কণা কি বলতো, ঋণাত্মক আধানযুক্ত। কি ঋণাত্মক? আলফা ছিল কি ধনাত্মক আধান, এবং এটার আধান কত, 8, 1.6 × 10⁻⁹ কুলম্ব, ঠিক আছে আধান। এ কণা চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা কি বিক্ষিপ্ত হয়। দেখো আলফা কণাও কিন্তু কি হয় বলতো, বিচ্যুত হয়, এটা কি হয়, বিক্ষিপ্ত হয়, বুঝতে পারছো? এ কণা অত্যন্ত দ্রুত নির্গত হয়, এর দ্রুতি আলোর দ্রুতির শতকরা 98 ভাগ পর্যন্ত হতে পারে। তাহলে আলোর দ্রুতির কত, শতকরা 98 ভাগ। এ কণা অতি উচ্চ দ্রুতি সম্পন্ন ইলেকট্রন প্রবাহ, এর ভর ইলেকট্রনের সমান। কার সমান বলতো? তাহলে আলফা বিটা কণার ভর কার সমান বলতো? বিটা কণার ভর কার সমান? ইলেকট্রনের ভরের সমান। আর ইলেকট্রনের ভর আমরা জানি 9.1 × 10⁻31 কেজি। ফটোগ্রাফিক প্লেটে এর প্রতিক্রিয়া আছে। এ কণা প্রতিপ্রবাহ সৃষ্টি করতে পারে, এর ভেদন ক্ষমতা আলফা কণার চেয়ে বেশি। তাহলে বিটা কণার ভেদন ক্ষমতা কার চেয়ে বেশি বলতো? আলফা কণার চেয়ে বেশি। আলফা কণার চেয়ে কি বলতো, বেশি। যেটা লিখলাম, গামার সবচেয়ে বেশি, তারপর বিটা, তারপর কি আলফা। ওকে। অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে, এটি 1 সেন্টিমিটার পুরু। কয় সেন্টিমিটার পুরু বলতো? 1 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে, ঠিক আছে? 1 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে। গ্যাসে যথেষ্ট আয়নায়ন সৃষ্টি করতে পারে, কোনো পদার্থের মধ্য দিয়ে যাবার সময় এ কণা বিক্ষিপ্ত হয়, ঠিক আছে? এই লাইনগুলো অবশ্যই মনে রাখতে হবে, 2-3 বার করে রিডিং পড়লেই এগুলো তোমার আশা করি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো তোমরা পাবা, ঠিক আছে? এগুলো নিয়ে আমাদের মেইন আলোচনা না, জাস্ট আমি জিনিসগুলো কি কি পড়তে হবে সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। গামা রশ্মি, দেখো ভাইয়া গামা রশ্মিটা কি? এটি কি আমাদের আধান নিরপেক্ষ। তাহলে আধানের ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু পার্থক্য আছে, একটা ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান, আর একটা কি বলতো, নিরপেক্ষ আধান। তারপর বলছে কি, এই যে রশ্মি তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়, এর বেগ আলোর বেগের সমান। দেখো এই যে আলোর বেগের সাথে কিন্তু সম্পর্ক আছে। তাহলে আমাদের এই যে গামা রশ্মির যে বেগ, সেটা কি আলোর বেগের সমান। এই যে এটার বেদন ক্ষমতা, এটার বেদন ক্ষমতা কি সবচেয়ে বেশি, যেটা আমরা প্রথমে দেখছি বেদন ক্ষমতা। বেদন ক্ষমতা সবচেয়ে বেশি কার বলতো? আবারও বলছি, বেদন ক্ষমতা সবচেয়ে বেশি কার বলতো? গামা রশ্মির। তারপর কি বিটা রশ্মি, তারপর কি আলফা, ঠিক আছে? গামার সবচেয়ে বেশি, তারপর বিটা, তারপর কি আলফা। ওকে। স্বল্প আয়নন ক্ষমতা সম্পন্ন, তারপর ফটোগ্রাফিক প্লেটের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এগুলো সব আছে। এর কোনো ভর নেই। এই যে এটার কোনো কি নেই বলতো? ভর নেই, মনে রাখবা। এটার কোনো কি নেই? ভর নেই। এটার কি নেই? ভর নেই। আর আমাদের বিটা রশ্মির ভর কত বলতো? ইলেকট্রনের ভরের সমান। আর আলফা রশ্মির ভর কি বলতো? বেশি, স্পেসিফিক ভাবে দেওয়া নাই। তো আলফা রশ্মি মানে আমাদের কি বলতো? হিলিয়াম নিউক্লিয়াস। ওকে। তো এই যে এই জায়গাটায় আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, এইখানে কি বলে বিটা রশ্মির ক্ষেত্রে, এটা যেটা লিখি নাই, কোনো পরমাণু থেকে বিটা রশ্মি বা বিটা রশ্মি নির্গত হলে, বা বিটা কণা নির্গত হলে, বিটা কণা নির্গত হলে কি হয় বলতো? ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বাড়ে। তাহলে কোনো পরমাণু থেকে যদি তোমার বিটা কণা নির্গত হয়, তাহলে কি হয় বলতো? সেখানে আমাদের ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কি হবে? পারমাণবিক সংখ্যা 1 বাড়বে। আর আলফা কণা নির্গত হলে ওই পরমাণুর ভর সংখ্যা কমে কত? 4, আর পারমাণবিক সংখ্যা কমে কত বলতো? 2। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আমরা যখন নিউক্লিয়ার বিক্রিয়া পড়বো, এই যে এর আরো 3টা ক্লাস পরে, একদম লাস্টের ক্লাসে নিউক্লিয়ার যে বিক্রিয়া পড়বো, তখন কিন্তু এগুলো আমাদের কাজে লাগবে, কোন কোন রশ্মি নির্গত হয়। তারপর দেখো আমরা গামা রশ্মি পড়লাম। এখন এই যে বিটা, আলফা, বিটা, গামা রশ্মির যদি আমরা তুলনামূলক পর্যালোচনা করি, এই ছকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে দেখো কি বলছে। আমরা যদি বৈশিষ্ট্যের কথা বলি, দেখো খেয়াল করে, আমাকে যদি আলফা, বিটা এবং গামা রশ্মির
এবং এক্স রে রশ্মি, ঠিক আছে, এক্স রশ্মির যে আমাদের এক্স রে রশ্মির কি ধরো তো তুলনামূলক আলোচনা, এখান থেকে কিন্তু মেডিকেলে এমসিকিউ আসেই, ঠিক আছে, বোর্ডেও এমসিকিউ আসে। তো কি বলছে, আলফা কণা ধনাত্মক আধানযুক্ত এবং হিলিয়াম নিউক্লিয়াস। এটা কি বলছে যে উচ্চ দ্রুতিতে চলমান ইলেকট্রন বিটা কণা, গামা রশ্মি কি বলতো তড়িৎচম্বক তরঙ্গ, আর এক্স রে রশ্মি কি বলতো তাড়িৎচম্বক তরঙ্গ। তারপর ভর, যেহেতু ক্লাসে সেই স্লাইডটা দিব এবং তোমাদের বইয়েও আছে, সেই জিনিসটা মনে রাখতে হবে। এই যে আলফা কণার ভর দেখো, একটু খেয়াল করে দেখো কি কি এখান থেকে সবচেয়ে বেশি মনে রাখতে হবে। সেটা হলো এই যে ভর, ভরটা মনে রাখতে হবে। দেখো ভর, এটার ভর কত 6.694 10⁻27 কেজি। এটা কত ইলেকট্রনের ভরের সমান। এটা কি ভরহীন, এটাও কি ভরহীন। আধানের প্রকৃতি, ধনাত্মক আধান, ঋণাত্মক আধান, আর এগুলো কি নিরপেক্ষ। তারপর আধানের পরিমাণ, ভর, আধানের প্রকৃতি, আধানের পরিমাণ, ঠিক আছে। তারপর আমাদের কি বেগ, বেগ, ঠিক আছে। এই যে ইনফরমেশন গুলা একটু খেয়াল করে দেখো, এগুলো বেগ। এই যে এখানে গামা রশ্মি আর এক্স রে রশ্মি প্রায় সেম, ঠিক আছে। আবার কি আছে, পাল্লা আছে, পাল্লা গুলো তোমরা দেখতে পারো চাইলে। আর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের এটা তোমার না দেখলেও সমস্যা নেই। আর এই যে তাড়িৎচম্বক ক্ষেত্রের প্রভাব, তড়িৎ চম্বক ক্ষেত্রের প্রভাব, ঠিক আছে, বিচ্যুত হয়, বিচ্যুত হয়, বিচ্যুত হয় না, বিচ্যুত হয় না, ঠিক আছে। এই যে কমন যে 4-5টা ইনফরমেশন আছে, এই 4-5টা ইনফরমেশন থেকে আমাদের কিন্তু প্রশ্ন এসে থাকে। আর একটা হলো বেদন ক্ষমতা। বেদন ক্ষমতা আমি কিন্তু আগেই দেখাইছি। বেদন ক্ষমতা কার সবচেয়ে বেশি বলতো, আবার বলছি গামার সবচেয়ে বেশি, তারপর কার বিটার, তারপর কার আলফা। তাহলে আমার সবচেয়ে বেশি কার বলতো, সবচেয়ে বেশি হলো গামা রশ্মি, তারপর কার বলতো বিটা, বিটা কণা, তারপর কি আলফা কণা, ঠিক আছে। আর সবচেয়ে কম কার বলতো আলফা কণার, তারপর কি বিটা কণার, তারপর কি আমাদের গামা, ঠিক আছে। সবচেয়ে কম যদি বলে, উচ্চ থেকে যদি নিম্নভাবে সাজাতে বলে, তার মানে কি গামা, বিটা, আলফা। আর নিচ থেকে যদি আমাদের কি নিম্ন থেকে উচ্চ দিকে সাজাতে বলে, তার মানে কি আলফা, বিটা, গামা। বুঝতে পারছো? তো এখন দেখো এই যে তেজস্ক্রিয় ক্ষয়, একটু বোঝার চেষ্টা করো। কোনো একটা পরমাণু থেকে, দেখো কোনো একটা পরমাণু থেকে যদি আমি ইউরেনিয়ামের কথাই বলি, ইউরেনিয়াম কথা যদি আমি বলি, তাহলে ইউরেনিয়ামের আমাদের কি বলতো, মনে করো 238, এটা কত 92 সাপোজ। এখান থেকে একটু খেয়াল করতে হবে, জাস্ট আমি নর্মালি বলতেছি। ধরো এখান থেকে আমাদের কি আলফা কণা বিকিরণ হলো, আলফা কণা নির্গত হলো। তাহলে আলফা কণা যদি নির্গত হয়, তাহলে কি হবে বলতো, যে পরমাণু হবে সেটা আমি ধরলাম কত এক্স, আমি ধরো জানি না, ধরলাম আমি এক্স। তাহলে তার পরমাণুর পারমাণবিক সংখ্যা হবে কত 90, আর ভর সংখ্যা কত হবে বলতো 234 না। কারণ একটা আলফা কণা নির্গত হয়েছে মানে কি ভর সংখ্যা কমবে কত 4, আর পারমাণবিক সংখ্যা কমবে কত 2। এখান থেকে যদি আবার আলফা কণা নির্গত হয়, তাহলে এইভাবে কি আমার ভর সংখ্যা 4 কমে, পারমাণবিক সংখ্যা কত 2 কমে। আর বিটা কণা নির্গত হলে ভর সংখ্যার পরিবর্তন হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা কি একবারে। আর গামার ক্ষেত্রে কি তোমার কোনো চেঞ্জ নাই, ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যায় কোনো পরিবর্তন হয় না। একটু খেয়াল করে দেখো ভাই, এখানকার যে পরমাণু আর এটার পরমাণুর মধ্যে পার্থক্যটা কি, এইটার থেকে এটা কি ছোট হয়ে গেছে না, কারণ এটা কি আমার ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কি কমে গেছে। এই যে আলফা কণা যে নির্গত হয়, এটা কি তুমি আমি নির্গত করতেছি না, এটা হলো স্বতঃস্ফূর্ত ঘটনা, যেটা আমাদের হবেই। সো এটা আমি চাইলেও কিন্তু রোধ করতে পারবো না। তার মানে কি আমাদের তেজস্ক্রিয় মৌল থেকে এই যে আলফা, বিটা, গামা রশ্মি, এটা কিন্তু তোমার স্বতঃস্ফূর্তভাবে নির্গত হবে। তেজস্ক্রিয়তা হলো তোমার একটা কি স্বতঃস্ফূর্ত ঘটনা। সো এই ঘটনাগুলো আমাদের কি হয় বলতো, আমাদের ঘটনাগুলো তোমার স্বতঃস্ফূর্তভাবে হয়। এই জন্য আমাদের এটা কি হয় বলতো, আমি চাইলেই বন্ধ করতে পারবো না। সো ক্রমান্বয়ে কি হয় বলতো, আমাদের ক্ষয় হচ্ছে পরমাণু, পরমাণু কি হচ্ছে বলতো, ক্ষয় হচ্ছে। তো এই জন্য আমাদের এখান থেকে কি আসছে বলতো, তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র আসছে। তো তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটা যেটা আছে আমি লিখে দিচ্ছি। তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটা কি ভাইয়া, তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্রটা, তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটা কি বলো, তোমরা জানো, এটা অলরেডি তোমরা জানো। তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্র আছে, তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র কি, সূত্রটা হলো তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার। সূত্র বইতে যেভাবে আছে আমাদের সেভাবে লিখতে হবে। তেজস্ক্রিয় পরমাণুর, তেজস্ক্রিয় পরমাণুর কি বলতো, ভাঙ্গনের হার। তাহলে তেজস্ক্রিয় পরমাণুর কি বলতো, তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার, তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার ওই সময়ে উপস্থিত, ওই সময়ে উপস্থিত অখ্যাত, অখ্যাত মানে কি বলতো, ভাঙে নাই আর কি, ভাঙনের পরে যেটা থাকে সেটা আমার কি বলতো অখ্যাত, অখ্যাত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। একটু বোঝার চেষ্টা করো, আমাদের এখানে গ্রাফ আছে, তো আমি গ্রাফগুলো একটু বোঝার চেষ্টা করি, একটু খেয়াল করে দেখো।
গ্রাফগুলো যদি আমরা বুঝি তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবো। আমাদের দেখো এই বরাবর আমি নিলাম কি বলতো টি, টি সময়, এই বরাবর নিলাম কি আমি বলতো পরমাণু সংখ্যা এন। ঠিক আছে, তো মনে করো এইখানে আমাদের কি আছে, সাপোজ এটাতে মনে করো এখানে সাপোজ 50টা আমাদের কোনো তেজস্ক্রিয় পরমাণু আছে, দিলাম এই পর্যন্ত 50। তাহলে এটা কি হবে বলতো, ভাঙ্গনের হার সময়ের সাথে সাথে ভাঙবে। তার মানে কি যত সময় যাবে ভাঙবে, আস্তে 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 ভাঙ্গনের হারটা কি কমবে। কারণ প্রথম দিকে তোমার যত বেশি দ্রুত ভেঙে বিক্রিয়ার মতো যত দ্রুত বিক্রিয়া হয়, যত আস্তে আস্তে কি আমাদের বিক্রিয়া রেশিওটা আমার কি কমে যায় না। তো এরকম আর কি, অর্থাৎ এটা কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, ভাঙ্গনের হার সাথে কি সম্পর্ক বলতো, ভাঙ্গনের হারের সাথে আমাদের অক্ষত পরমাণু সংখ্যা যেটা আছে সেটা কি বলতো সমানুপাতিক। কিন্তু আমাদের এই যে পরমাণুগুলো যে সময়ের সাথে সাথে ভাঙতেছে এটা কিন্তু আস্তে আস্তে কি কমে যাচ্ছে, অর্থাৎ ব্যস্তানুপাতিক। এখন আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, ধরো এখানে 50টা আছে, একটু বোঝার চেষ্টা করো, আমি গ্রাফগুলোর মধ্যে কম্পেয়ার করতে চাচ্ছি। তো এখানে একই গ্রাফ, তো মনে করো এই বরাবর এন আছে, এই বরাবর কি আছে টি আছে। এখানে আমাদের পরমাণু আছে কয়টা, মনে করো 80টা, মনে করো 80টা পরমাণু আছে। তাহলে 80টা পরমাণু আছে মানে কি, তাহলে এটা শুরু হবে এখান থেকে, তাহলে এটা গেলো 80। আমি যদি আর একটা নেই, ধরো আমি নিলাম কত 200, এবার আবার টি, এবার আবার নিলাম আমি এন, মনে করো আমি নিলাম কত 200টা। ঠিক আছে, তার মানে এখান থেকে শুরু হবে তখন এরকম, তাই তো। একটু খেয়াল করে দেখো যে এই জায়গাটায় আমাদের এইখানে কি হলো বলতো ভাইয়া, এখানকার যে ঢাল, ঢাল মানে কি বলতো, ঢাল মানে হলো এই যে ডিএন বাই কত ডিটি, মানে ডিএন বাই কি ডিটি। তাহলে আমার ভাঙ্গনটা যে গ্রাফ ঢালটা এটা এরকম, আর এটার ঢালটা কি বলতো আরো বেশি খারাপ, আর এটার ঢালটা কি বলতো আরো বেশি খারাপ। তাহলে আমরা কি বুঝলাম, তাহলে আমরা বুঝলাম এটাই যে এখান থেকে আমরা কি বুঝলাম বলতো, একদম ঢালের কথা যদি আমি বলি, ঢাল আমি এখানে লিখি ঢাল, ঢাল ইজ ইকুয়াল টু কি বলতো ডিএন বাই কত ডিটি, ওয়াই অক্ষের রাশি বাই এক্স অক্ষের রাশি, ওয়াই অক্ষের রাশির পরিবর্তন বা এক্স অক্ষের রাশির পরিবর্তন, ওয়াই অক্ষের রাশির পরিবর্তন কত ডিএন, আর এক্স অক্ষের রাশির পরিবর্তন কত ডিটি। অর্থাৎ আমি এটা বলতে পারি ডিটি সময় ডিএন যদি ভাঙে, ঠিক আছে, তাহলে আমার কি হবে ঢাল ইজ ইকুয়াল টু কত ডিএন বাই ডিটি। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে আমাদের যে ঢালগুলা, এই ঢাল, এটার ঢাল, এটার ঢাল, এটার ঢাল, সবগুলো ঢালই কি নির্দেশ করতেছে বলতো ডিএন বাই ডিটি। ঠিক আছে, ডিএন বাই ডিটি, ডিএন বাই ডিটি মানে কি বলতো আমাদের আলটিমেটলি কি ভাঙ্গনের হার, ডিএন বাই ডিটি কি ভাঙ্গনের হার। ওকে, তো খেয়াল করে দেখো যে এই যে ভাঙ্গনের যে হার, তাহলে এই ভাঙ্গনের হারের ক্ষেত্রে আমাদের যদি এই যে আদি পরমাণু সংখ্যা, ধরো এটা এখানে আমাদের পরমাণু ছিল কত 50, এখানে ছিল 80, এখানে ছিল কত 200, বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের আদি পরমাণু সংখ্যা যদি বেশি থাকে তাহলে আমরা কি বাকি এই যে ভাঙ্গনের যে হারটা এটা হবে কি বলতো বেশি। একদম নর্মালি যদি বোঝার চেষ্টা করো যে তোমার কাছে মনে করো 50 টাকা আছে, আর একজনের কাছে 80 টাকা আছে, আর একজনের কাছে কি 200 টাকা আছে, তাহলে কে দ্রুত বেশি ভাঙবে বলতো, যার কাছে 200 টাকা আছে সেই তো বেশি খরচ করবে, তাই না, বা ভাঙবে, সোজা কথা। তার মানে আমাদের আদি পরমাণু সংখ্যা যখন বেশি হবে তখন ভাঙ্গনের হারটা কি হবে বেশি হবে, একদম কমন। এতটুকু আমরা বুঝতে পারছি তো নাকি। তো এটা হলো আমাদের ভাঙ্গনের কথা। এখন দেখো এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি খেয়াল করে দেখো। যদি আমাদের মনে করো যে এখানে একটু খেয়াল করে দেখো যে কি বললাম তোমাদেরকে, যে ধরো আমাদের টি ইজ ইকুয়াল টু যখন জিরো, টি ইজ ইকুয়াল টু জিরো হলে, টি ইজ ইকুয়াল টু জিরো হলে আমাদের কি পরমাণু সংখ্যা কত, জিরো হলে পরমাণু সংখ্যা কত এন নট, মানে কি আমাদের এই এন নট কি তাহলে ভাইয়া টি ইজ ইকুয়াল টু জিরো মানে কি এখনো ভাঙ্গা শুরু হয় নাই। তাহলে তোমার ভাঙ্গা যখন শুরু হয় নাই তার মানে কি তোমার যেই পরমাণুটা আছে সেটা কি বলতো আমাদের আদি পরমাণু সংখ্যা, এখনো কিন্তু ভাঙ্গা শুরু হয় নাই। তাহলে সেটা আমাদের কি বলতো প্রারম্ভিক পরমাণু সংখ্যা বা আদি পরমাণু সংখ্যা, সেটাকে আমরা প্রকাশ করি কি এন নট দিয়ে। এখন টি ইজ ইকুয়াল টু টি হলে, টি ইজ ইকুয়াল টু কি হলে বলতো টি হলে, টি ইজ ইকুয়াল টু কি হলে, টি ইজ ইকুয়াল টু টি হলে অখ্যাত পরমাণু সংখ্যা কি আমাদের, অখ্যাত পরমাণু সংখ্যা আমাদের কত এন। তাহলে ভাই এন কি আমাদের অখ্যাত বা অবশিষ্ট পরমাণু সংখ্যা, মানে ভাঙ্গনের একটা সময়, ভাঙ্গনের পরে একটা সময় ধরে ভাঙতেছে, তারপরে আমাদের অখ্যাত পরমাণু সংখ্যা কত বলতো, একটা সময় পরে আমাদের পরমাণু সংখ্যা কত এন। ভাইয়া তাহলে আমরা এখানে কি বলতে পারি কতগুলো পরমাণু ভাঙছে, তাহলে ভাঙার সংখ্যা বা ক্ষয় হওয়ার সংখ্যা, ক্ষয় পরমাণু কত বলতো, ক্ষয় পরমাণু ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো এন নট মাইনাস এন না,
ধরো তোমার কাছে 200 টাকা আছে, তুমি কি করছো 50 টাকা কি আছে তোমার কাছে এখন 200 টাকার মধ্যে, তোমার কাছে টাকা ছিল 200, এখন তোমার কাছে অবশিষ্ট আছে কত 50। তাহলে তুমি কত টাকা ভাঙছো বলো তো? 200 - 50। এই যে আমার যে টি ইজ ইকুয়াল টু টি সময় পরে যে অখ্যাত পরমাণু সংখ্যা সেটা কি এন। এখানে এন কিন্তু তোমাকে ক্ষয় হওয়া পরমাণু সংখ্যা না, এনটা কি বলতো অবশিষ্ট পরমাণু সংখ্যা। আবারও বলছি, এই এই সূত্রে দিয়ে তুমি যে অঙ্কগুলা করবা, এই অঙ্কগুলার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগে সেটা হলো আদি পরমাণু সংখ্যা লাগে আর কি অবশিষ্ট পরমাণু সংখ্যা লাগে। ঠিক আছে, সো তোমাকে ক্ষয় হওয়া পরমাণু সংখ্যা যদি দেওয়া থাকে কোনো অঙ্কে, তাহলে তোমাকে কি বের করতে হবে বলতো? আগে অবশিষ্ট পরমাণু সংখ্যা বের করতে হবে ভাইয়া। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে ক্ষয় হওয়া পরমাণু সংখ্যাও যদি দেওয়া থাকে, ধরো তোমাকে যদি এরকম ভাবে বলা থাকে যে 200 পরমাণু ছিল, সেখান থেকে কি 50টা ক্ষয় হয়ে গেল, তাহলে অবশিষ্ট আছে কয়টা বলতো? 200 - 50। সো আমাকে কি লাগবে আবার বলছি, অখ্যাত পরমাণু সংখ্যা লাগবে অঙ্ক করার জন্য, আর কি লাগবে আমাকে আদি পরমাণু সংখ্যা লাগবে। ওকে, তো যেটা বলছিলাম যে আমাদের এই যে ভাঙ্গনের হার, কার হার বলতো? এখানে সূত্রটা কি, ভাঙ্গনের হার অখ্যাত পরমাণু সংখ্যার কি সমানুপাতিক। তাহলে ভাঙ্গনের হার কি বলতো? আমাদের ভাঙ্গনের হার হলো কি dn/dt না? ডিটি সময় যদি আমার dn সংখ্যক পরমাণু ভাঙে, ভাঙ্গনের হার মানে কি সময় দ্বারা ভাগ। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি বলতো? সূত্র অনুযায়ী কি লেখা যায়? dn/dt প্রপোর্শনাল টু কত বলে n। dn/dt প্রপোর্শনাল টু কি n। এখানে আমাদের কি দিতে হবে বলতো? মাইনাস চিহ্ন দিতে হবে। ঠিক আছে, মাইনাস চিহ্ন কেন দিতে হবে বলতো? মাইনাস চিহ্ন দিতে হবে এই জন্যই, পরমাণু সংখ্যাটা কি ভাঙতেছে না, তাহলে পরমাণু সংখ্যাটা কি হইতেছে? কমতেছে। পরমাণু সংখ্যাটা কি হচ্ছে? কমতেছে। পরমাণু সংখ্যাটা কম হওয়ার কারণে এখানে জাস্ট মাইনাস হয়েছে, আর কোনো কিছুর জন্য না। ঠিক আছে, তাহলে মাইনাস চিহ্ন আমি কেন ইউজ করবো বুঝতে পারছো? মাইনাস চিহ্ন ইউজ করবো, পরমাণু সংখ্যাটা কি কমতেছে এজন্য মাইনাস চিহ্ন ইউজ করবো। তাহলে ভাই এখানে কি লিখতে পারি? মাইনাস dn/dt ইজ ইকুয়াল টু কি, এখানে কি আসবে? ল্যামডা এন চলে আসবে। ঠিক আছে, ল্যামডাটা হলো আমাদের কি বলতো? এই ল্যামডাটা হলো আমাদের এখানে ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবক, ল্যামডা কি ক্ষয় ধ্রুবক। তাহলে সুতরাং আমরা এখানে কি লিখতে পারি ভাইয়া? লিখতে পারি dn/dt ইজ ইকুয়াল টু কত? dn/dt ইজ ইকুয়াল টু কত? মাইনাস ল্যামডা এন। ওকে, তো এই যে জিনিসটা, এই জিনিসটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা। ঠিক আছে, dn/dt ইজ ইকুয়াল টু কত? dn/dt ইজ ইকুয়াল টু কত? মাইনাস ল্যামডা এন। এই লাইনটা আমরা মনে রাখবো। হ্যাঁ ভাইয়া, এখান থেকে আমাদের দেখো আমাদের কি বের করতে হবে? আমাদের এখান থেকে আমরা সমীকরণে যাব। ধরো তোমাকে ল্যামডা বের করতে বললো, তোমাকে আবার কি কত সময় ধরে ক্ষয় হয়েছে, আমি ধরলাম টি সময় ধরে ক্ষয় হয়েছে, তাহলে টি বের করতে বলবে। তাহলে আমরা কিভাবে বের করব? ঠিক আছে, তো আমাদের সূত্র যদি আমরা যাই, তাহলে সূত্র থেকে আমরা সবকিছু করতে পারবো। ওকে, তো আমি একটা এক্সট্রা পেজ নিয়ে তারপর আমি সূত্রটা প্রমাণ করে দিচ্ছি। আমরা কি পাইছিলাম ভাইয়া? আমরা পাইছিলাম এখানে দেখো, পাইলাম কত? dn/dt ইজ ইকুয়াল টু কত? এখানে আমি পাইছি কি dn/dt ইজ ইকুয়াল টু কত? মাইনাস ল্যামডা এন। ওকে, মাইনাস ল্যামডা এন পাইছি। তাহলে মাইনাস ল্যামডা এন যদি পাই, ওকে, তো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, বা dn বাই কত, এই এনটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি মাইনাস ল্যামডা ডিটি, অর্থাৎ আমাদের ডিটি ওই পাশে দিলাম, এনটা এই পাশে নিয়ে আসলাম। ওকে, আমাদের একটু খেয়াল করে দেখো, আমরা এখন ইন্টিগ্রেশন করতে পারি। কি করতে পারি বলো তো ভাইয়া? ইন্টিগ্রেশন করতে পারি। একটু আগে আমরা দেখছিলাম যে যখন টি ইজ ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু এখানে লিখে নিই আমি আবার, টি ইজ ইকুয়াল টু 0, দেন আমাদের কি বলতো, আমাদের কি ছিল? এন ইজ ইকুয়াল টু কি ছিল? এন নট ছিল। পরমাণু সংখ্যা কি ছিল? এন নট, তাই না? আর টি ইজ ইকুয়াল টু যখন টি, তখন অবশিষ্ট পরমাণু সংখ্যা এন ইজ ইকুয়াল টু কি ছিল ভাইয়া? এন ছিল, তাই না? এই লিমিটের মধ্যে আমরা কি করব? আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। সো আমরা ইন্টিগ্রেশন যদি করি, ম্যাথমেটিক্সে তোমরা করছো একই রকম ভাবে, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি বলতো? এখানে তো আমাদের পরমাণু সংখ্যা, তার মানে কি এখানে কি এন নট বাই লোয়ার লিমিট এন নট, আপার লিমিট কি এন, তাহলে কি হবে? ডিএন বাই এন। বুঝতে পারছো? আর এখানে কি আমাদের যেহেতু এই পাশে সময় আছে, তার মানে এখানে সময়ের লিমিট কত? টি ইজ ইকুয়াল টু, এখানে কত? 0 থেকে কত পর্যন্ত? টি পর্যন্ত। দেখো যখন আমাদের টি ইজ ইকুয়াল টু 0 তখন কি এন নট ছিল, আর যখন টি তখন কি এন, তাই তো? তো আমাদের লিমিটগুলো এভাবে বসবে, কি আছে? মাইনাস ল্যামডা ডি টি। এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করো, এটাকে কি হবে আলটিমেটলি? এখানে হবে, খেয়াল করে দেখো, এখানে কি হবে? 1/n dn, তার মানে কি লন এন, তাহলে কি লন এন কি বলতো?
লন এন, তাই না? লন এন আমাদের কি হবে? আপার লিমিট এন এন নট ইজ ইকুয়াল টু, এখানে কি ল্যামডা আমার কি মাইনাস ল্যামডা বাইরে চলে আসবে, মাইনাস ল্যামডা, তার মানে মাইনাস ল্যামডা বাইরে থাকলে আসলে 1 ডিটি থাকে, 1 ডিটি কে যদি করো তাহলে কি পাবা? শুধু টি পাবা, তাই না? টি টি 0, এটা কিন্তু আমরা জানি একদম নর্মাল ইন্টিগ্রেশন। সো ভাইয়া এখন যদি মানটা বসায় দাও তাহলে কি পাবা? লন, তুমি কি পাবা? আপার লিমিট যদি বসাও এন মাইনাস কি পাবা বলতো? লন এন নট ইজ ইকুয়াল টু কি মাইনাস ল্যামডা, এখানে দেখো আমাদের কি বসবে বলতো? টি মাইনাস কত? 0, আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট বসাইলাম। তো এখানে কি পাবা? এখানে লেখা যায় কি লন এ মাইনাস লন বি, মানে কি লন এ বাই বি। তাহলে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি এন বাই এন নট ইজ ইকুয়াল টু কি হবে বলতো? মাইনাস ল্যামডা টি। আমি যদি লনটাও তুলে দিতে চাই তাহলে আমি কি করতে পারবো? এখানে লনটা তুলে দিলে এখানে খুবই সিম্পলি এন বাই এন নট ইজ ইকুয়াল টু কত? তাহলে এই পাশে কি ই চলে আসবে, ইর পাওয়ার ল্যামডা টি হবে। এবং এটা থেকে যদি আমি এই যে ল্যামডা টি বের করতে চাই তাহলে উভয় পাশে কি নিতে হবে? লন নিতে হবে। এই যে ভাইয়া এখানকার যে লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে এই লাইনটাই আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই লাইনটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এই লাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা। তো এখান থেকে আমরা সবকিছু করব, দেখো তাহলে আমাদের সূত্র কোনটা? এই যে এখান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং n ইজ ইকুয়াল টু এন নট ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টি। এন নট এর পাশে গুণ হয়ে গেল। ভাইয়া এইটাই আমরা সূত্র হিসেবে জানি, তোমরা জানো এটাকে আমরা সূত্র হিসেবে জানি, এটা হলো আমাদের প্রমাণ। তোমাদের এত প্রমাণ না জানলেও সমস্যা নেই, বাট কিভাবে আসলে এটা তো জানতে হবে। তুমি সূত্রগুলো কিভাবে আসলে যদি জানতে পারো তাহলে তুমি যে কোনো কঠিন অঙ্কই খুব সহজে করতে পারবা, ঠিক আছে? খুব সহজে তোমরা কঠিন অঙ্কগুলো করতে পারবা। ওকে, তো দেখো একটু খেয়াল করে যে এখানে কি আমাদের n ইজ ইকুয়াল টু কি পাইলে? এন নট ই টু দ্য পাওয়ার কত? মাইনাস ল্যামডা টি, ঠিক আছে? এন কি আমাদের অবশিষ্ট পরমাণু সংখ্যা, এন নট কি আদি পরমাণু সংখ্যা, ল্যামডা কি ক্ষয় ধ্রুবক, আর টি মানে কি যত সময় ধরে ক্ষয় হয়েছে। তাহলে ভাইয়া এখান থেকে আমরা কি লিখতে পারি? এই লাইন থেকে আমাকে যদি ল্যামডা বের করা লাগে এখান থেকে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো এখান থেকে ল্যামডা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 1/t, না? টি এই পাশে আসলে কি আমাদের ভাগ হয়ে যাবে, কি হবে? লন কি হবে? এন বাই এন নট। আবার যদি আমি টি বের করি তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস 1 বাই কত? ল্যামডা। ল্যামডা এই পাশে আসলে কি হয়ে যাবে? আমাদের ভাগ হয়ে যাবে মাইনাস 1 বাই ল্যামডা কত? লন এন বাই এন নট। তাহলে কি তোমরা সূত্রগুলো বুঝতে পারছো? এই যে আমাদের এখানে একটা সূত্র পাইলাম, আবার এখানে আর একটা সূত্র পাইলাম, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কয়টা সূত্র পাইছি এখানে ভাইয়া? এই যে ল্যামডা বের করার সূত্র, টি বের করার সূত্র, আর কি বলতো এটা। সো এই লাইনটা মনে রাখলেই কিন্তু আমাদের ল্যামডা এবং টি বের করতে পারবো। তাহলে বুঝতে পারছো এন কি বলতো? অবশিষ্ট পরমাণু সংখ্যা, এন নট কি আমাদের আদি পরমাণু সংখ্যা, ল্যামডা কি ক্ষয় ধ্রুবক, আর টি কি যত সময় ধরে ক্ষয় হচ্ছে। তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা? সবাই একটু কমেন্টে করো তো দেখি, সবাই একটু কমেন্ট করো দেখি বুঝছো কিনা এ পর্যন্ত। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব? ওই সাইডে কম দেখা যায় কেন? নিচেও কম দেখা যায় বোর্ডের, একটু বেশি করা দরকার। ঠিক আছে, এখন দেখো আমরা কি বের করব? অর্ধ জীবন বা হাফ লাইফ। অর্ধ জীবন জিনিসটা কি বোঝার চেষ্টা করো। মনে করো একটা পরমাণুর কি আছে বলতো? 100টা পরমাণু আছে। কয়টা? 100টি পরমাণু আছে।
তো 100টি পরমাণু, যেমন ইউরেনিয়ামের 100টি পরমাণু আছে, তাহলে অর্ধায়ু মানে কি বলতো? অর্ধায়ু, অর্ধায়ু বলতে কি বোঝায় বলতো? এই 100টার অর্ধেক কত হবে বলতো? 50টা না? তাহলে এই 100 থেকে 50 হইতে 50টি পরমাণু কি হবে? ক্ষয় হতে সময় একদম, অর্থাৎ আমাদের একটা পরমাণু যদি যতগুলা থাকবে তার অর্ধেক ক্ষয় হতে যে সময় লাগে সেটাকে বলে কি বলতো? অর্ধায়ু। তাহলে আমাদের আদি পরমাণু থেকে অর্ধেক পরমাণু ক্ষয় হতে, ঠিক আছে, আদি পরমাণু থেকে কি বলতো অর্ধেক পরমাণু ক্ষয় হতে যে সময় লাগে সেটাকে কি বলে? অর্ধায়ু বলে। মনে থাকবে। তাহলে অর্ধায়ু একটা সময়, সেটা সেই সময়টা কি সময়? যে আদি পরমাণু থেকে অর্ধেক পরমাণু ক্ষয় হতে। দেখো 100টি পরমাণু আছে সাপোজ, তো এখান থেকে কি 50টি ক্ষয় হতে যে সময় লাগবে সেটা আমার কি বলতো? অর্ধায়ু। তাহলে আমাদের অর্ধায়ু কি? অর্ধায়ু হলো আমাদের কি বলতো? আদি পরমাণু থেকে অর্ধেক পরমাণু ক্ষয় হতে যে সময় লাগে তাকে কি বলে? তাকে অর্ধায়ু বা অর্ধজীবন বা হাফ লাইফ যেটা বলো না কেন, অর্ধায়ু বলে। তাকে কি বলে? অর্ধায়ু বলে। তাহলে অর্ধায়ু, আমার অর্ধায়ুর ক্ষেত্রে কি হবে বলতো? অর্ধায়ুর ক্ষেত্রে এখানে আমাদের অবশিষ্ট পরমাণু সংখ্যা দেখো কি হয়েছে? অর্ধেক ক্ষয় হয়ে গেছে। তাহলে এখানে আমাদের অবশিষ্ট পরমাণু সংখ্যা n = কত হবে বলতো? n0/কত? 2 না? n0/কত? 2। ঠিক আছে। অর্ধায়ুর ক্ষেত্রে আমাদের কি হবে? n = কত? n0/2, রাইট? ধরো আদি পরমাণু সংখ্যা কত? n0। তাহলে এটা অর্ধেক ক্ষয় হবে। তাহলে অর্ধেক ক্ষয় হতে যে সময় লাগবে, ঠিক আছে, আমি ধরলাম যে অর্ধেক ক্ষয় হতে আমাদের সময় লাগে কত বলতো? t½ কত? t½ t½ দ্বারা বোঝায় অর্ধায়ু। বুঝতে পারছো? তাহলে এই t½ এর পরে আমার পরমাণু সংখ্যা থাকবে কত বলতো? n0/কত? 2 না? বুঝতে পারছো? সো আমাদের এখানে কি হবে তাহলে? আমাদের সূত্রটা কি দেখো, আমাদের সূত্রটা কি বোঝার চেষ্টা করো। আমাদের সূত্রটা কি বলতো? আমাদের সূত্রটা ছিল যে এখানে কি সূত্র ছিল? n = কত? n = আমাদের সূত্র হলো যেটা, সেটা কি? n = n0 e⁻⁻ λt। তো ফর হাফ লাইফ, আমার কি হবে? যে n এর জায়গা কি বসবে তাহলে? n এর জায়গা বসবে হলো n0/কত? 2, তাই না? n এর জায়গা কি বসবে? n0/2 = কত? n0 e⁻⁻ λt এর জায়গা কি বসবে তাহলে? t½ ঠিক আছে। t এর জায়গা কি বসতেছে? t½ এখন দেখো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে আমরা একটা সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে। আমাদের তাহলে মনে রাখতে হবে ভাইয়া, অর্ধায়ুর জন্য, তার মানে অর্ধায়ুর জন্য আমাদের n = কত? n0/2। জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে দেখো n0 কাটা যায় না? এখান থেকে দেখতেই পাচ্ছ n0 আর n0 কি কাটা যাবে? তাহলে n0 আর n0 যদি কাটা যায় তাহলে আমাদের কি হবে? এখানে থাকে কি বলতো? 1/2। তাহলে 1/2 = e⁻⁻λt½ অর্থাৎ আমার এই যে n0/2 হইতে যে সময় লাগছে সেটাই আমার কি বলতো? t। সেই t = কত বলতো? t½ যখন আমি n0/2 ইউজ করব তখন এখানে আমার কি ইউজ করতে হবে? t½ কারণ আমার এইটা ক্ষয়, মানে এই পরিমাণ থাকতে আমার সময় লাগছে কত? এটা। তো এখন একটু খেয়াল করে দেখো, আমি যদি উভয় পাশে লন নেই তাহলে লন 1/2 = তাহলে এখন কি হবে? যদি আমি লন নেই তাহলে এখানে হবে -λt½ তো আমাকে t½ তো বের করতে হবে, তাই না? তাহলে t½ যদি বের করো তাহলে কি হবে বলো? t½ যদি বের করো তাহলে কি হবে? এখানে এখানে আসে কত? লন কত বলতো? লন 1/2, লন 1/2 না? কি আসে? লন 1/2। লন 1/2 মানে কি বলতো? এখানে কি লেখা যায়? লন আমাদের কি এটা লেখা যায় না? 2 × 1 লেখা যায় না? 1 লেখা যায় = কত? -λt½ এখন দেখো -1 আমাদের পাওয়ার কি সামনে চলে আসে?
আমাদের লন a টু দ্য পাওয়ার b মানে কি ওইটার সামনে চলে আসতে পারে লনের ক্ষেত্রে, তোমরা তো সূচক লগ করছো, তার মানে কি মাইনাস লন 2 ইজ ইকুয়াল টু কি মাইনাস ল্যামডা টি হাফ। এখন দেখো মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে আমাদের কি হবে, সুতরাং আমরা যদি বলি টি হাফ, তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু কত, লন 2 বাই ল্যামডা। এটা আমাদের একটা সমীকরণ। পাশাপাশি আমরা আর কি করতে পারি যে টি হাফ লন 2 মান কত 0.693 বাই কত আমাদের ল্যামডা। সো আমাদের এই যে দুইটা সমীকরণ মনে রাখতে হবে, ঠিক আছে, এখান থেকে এটা একটা আর একটা কোনটা, এই যে এটা টি হাফ 0.693 বাই ল্যামডা, এটা ঠিক আছে, দুইটা সমীকরণ মনে রাখতে হবে। তাহলে আমরা যদি ভাই ল্যামডার মান যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা টি হাফের মান বের করতে পারবো। তোমরা ল্যামডার সমীকরণ কিন্তু আগের বারই দেখলা, এই যে ল্যামডা ইজ ইকুয়াল টু কত বলো তো, -1/t। আমি আবার এখানে লিখে দিচ্ছি, ল্যামডা ইজ ইকুয়াল টু কি -1 কত বলো তো টি, যে সময় ধরে ক্ষয় হচ্ছে, ঠিক আছে, লন n বাই কত n নট। সো এখান থেকে আমরা কি বের করবো, ল্যামডা বের করব। ল্যামডা বের করার পরে দেন আমরা কি বের করতে পারবো, টি হাফ বের করতে পারবো। তোমাকে যদি এই যে কত সময় ধরে ক্ষয় হচ্ছে সময় দেওয়া থাকবে, তোমাকে ওখান থেকে কি বের করতে হবে, আগে ল্যামডাটা বের করতে হবে, দেন তোমাকে কি অর্ধায়ু বের করতে হবে। এমন না যে তুমি ছোট ক্লাসে পড়ো তোমাকে ডিরেক্টলি অর্ধায়ু বের করতে দিবে, তা কিন্তু না। অর্ধায়ু যদি তোমাকে বের করতে বলে তাহলে শিওর থাকো তোমাকে কি ল্যামডার মান দেওয়া থাকবে না। আর তোমাদের এমন একটা শর্ট সূত্র আমি শেখাবো, যেই শর্ট সূত্র ব্যবহার করে তুমি মুখে মুখে কোশ্চেন সলভ করতে পারবা, মুখে মুখে, সেটা আমি শেখাবো, ঠিক আছে। আমাদের আরেকটা টপিকস আছে, সেই টপিকটা আগে আমরা শেষ করে নিই, তারপর ওইটা শেখাবো। গড় জীবন কি, গড় জীবন হলো আমাদের, ধরো তোমার প্রথম পরমাণুর জীবন, দ্বিতীয় পরমাণুর জীবন, তৃতীয় পরমাণুর জীবন, সেটা আমার কি বলতো গড় জীবন, ঠিক আছে। তো গড় জীবনের ক্ষেত্রে আমাদের এখান থেকে জাস্ট আমরা সূত্র মনে রাখবো, যেটা গড় জীবনকে প্রকাশ করা হয় কি দিয়ে, গড় জীবনকে প্রকাশ করা হয় টাউ দিয়ে। টাউ ইজ ইকুয়াল টু কত 1/λ, মনে রাখবা টাউ ইজ ইকুয়াল টু কত বলতো, এই টাউ ইজ ইকুয়াল টু কি বলতো 1/λ, মনে থাকবে টাউ ইজ ইকুয়াল টু কি 1/λ। সো এই যে টাউ ইজ ইকুয়াল টু যে 1/λ হয়, তো এইখান থেকে আমাদের অনেকগুলো সমীকরণ আমরা নিয়ে আসতে পারি। গড় জীবনকে প্রকাশ করা হয় টাউ দিয়ে, ঠিক আছে, অর্থাৎ এভারেজ লাইফ বা ফুল লাইফ যেটাই বলো না কেন, টাউ ইজ ইকুয়াল টু কত 1/λ। দেখো আমরা জানি, একটু খেয়াল করে দেখো, আমরা জানি টি হাফ ইজ ইকুয়াল টু কি 0.693 বাই কত ল্যামডা। তাহলে ভাইয়া 1/λ মানে কি আমাদের টাউ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 0.693 টাউ লিখতে পারি কিনা বলো, এটা কিন্তু আমরা লিখতে পারি, কারণ 0.693 ইন্টু 1/λ, আর 1/λ মানে কি টাউ, তাহলে আমরা কি লিখতে পারি টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 টাউ। এখন দেখো তাহলে টাউ ইজ ইকুয়াল টু এখান থেকে কি লেখা যায়, এখান থেকে টাউ ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, এখানে তাহলে টাউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, টাউ ইজ ইকুয়াল টু লেখা যায় হলো এটা এপাশে ভাগ হয়ে যাবে কত বলো তো, টি হাফ বাই কত 0.693, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখান থেকে আমাকে যেটা আসে এমসিকিউতে অর্ধায়ু আর গড় আয়ুর অনুপাত, দেখো এটা কি বলতো, অর্ধায়ু গড় আয়ু এপাশে আসলে ভাগ হয়ে যাবে, টাউ ইজ ইকুয়াল টু কত 0.693, তাহলে অর্ধায়ু আর গড় আয়ুর অনুপাত কত বলতো 0.693, অর্ধায়ু আর গড় আয়ুর অনুপাত কত বলতো 0.693। তাহলে ভাইয়া আমাদের গড় আয়ুর জন্য কি দরকার, ল্যামডা দরকার। এখানেও আমাদের ল্যামডা ইজ ইকুয়াল টু কি বলতো, তোমাদের আগেও বলছি বা আবারও বলতেছি, ল্যামডা ইজ ইকুয়াল টু কি, দেখো বারবার লিখে দিচ্ছি, ল্যামডা আমরা বের করবো কি -1/t, যে সময় ধরে ক্ষয় হচ্ছে, লন অবশিষ্ট পরমাণু সংখ্যা বাই কি বলতো আমাদের আদি পরমাণুর সংখ্যা। এখন তোমাকে এখানে কেমন কেমন ভাবে অঙ্কগুলো থাকতে পারে, আমাদের যে অবশিষ্ট পরমাণু সংখ্যাটা বের করতে হবে সেটা বের করতে হবে কি বলতো ভগ্নাংশ আকারে, আমাকে পার্সেন্টেজও থাকতে পারে, কিসে থাকতে পারে, পার্সেন্টেজও থাকতে পারে। মনে করো আমি তোমাদের একদম অখ্যাত পরমাণু সংখ্যা, অখ্যাত, ঠিক আছে, অখ্যাত, এটা কি আমাদের, আচ্ছা এটা হলো অখ্যাত না, এটা আমরা দিই ক্ষয়, ক্ষয় হওয়ার পরমাণু সংখ্যা, হ্যাঁ এটা হলো ক্ষয়, আর এটা কি বলতো অবশিষ্ট, এটা হলো অবশিষ্ট। আমাকে ক্ষয়ের ক্ষেত্রে আবার আমাদের দুই ভাবে থাকতে পারে, অবশিষ্টের ক্ষেত্রেও দুই ভাবে থাকতে পারে, ঠিক আছে, একটু খেয়াল করে দেখো।
এখন ক্ষয় হলো কত বলো তো? ক্ষয় হলো সাপোজ মনে করো 50%। ক্ষয় হলো কত পার্সেন্ট? 50%। তার মানে আমার ক্ষয় হয়েছে কত? ক্ষয় হয়েছে হলো n নট বাই কত 2, অর্থাৎ আদি পরমাণুর কত? অর্ধেক। ঠিক আছে, আদি পরমাণুর কত? অর্ধেক। অর্ধেক মানে কি 50%। তাহলে অবশিষ্ট আছে কত বলতো? অবশিষ্ট এখানে কত আছে? এখানে অবশিষ্ট থাকবে কি বলতো 1/2, বা অবশিষ্ট থাকবে কত এখানে পার্সেন্টেজ যদি বলি, ধরো তোমাকে বললো 50% অবশিষ্ট আছে, তার মানে বুঝতে হবে এখানে আমাদের অবশিষ্ট আছে কত বলতো? অর্ধেক। কত আছে? অর্ধেক। ওকে, তারপর বোঝার চেষ্টা করো, এটা আমাদের ধরো ক্ষয় হয়েছে, ক্ষয় হয়েছে মনে করো 75%। কত পার্সেন্ট বলতো? 75%। 75% ক্ষয়, 75% মানে কি? থ্রি বাই ফোর। তাহলে কত? 3/4। তাহলে এখানে অবশিষ্ট থাকবে কত পার্সেন্ট বলতো? 25% না? যখন পার্সেন্টেজে থাকবে তখন 100% থেকে ক্ষয়টা বাদ দিবা, পার্সেন্টেজে পাবা। তারপর এটাকে তোমার নিতে হবে কি? ভগ্নাংশ। আলটিমেটলি অবশিষ্টের কি দরকার? ভগ্নাংশ দরকার। ভাইয়া তাহলে এখানে অবশিষ্ট থাকবে কত বলতো? 1/4। ঠিক আছে, 1/4 মনে রাখবা। ধরো 3/4 অংশ যদি ক্ষয় হয়, তার মানে বুঝতে পারতেছো 1/4 অংশ কি অবশিষ্ট থাকবে। হ্যাঁ, তারপর আমাদের দেখো, যদি আমাদের কত 1/3/4, তাহলে এখানে থাকতে পারে কি আমাদের 7/8, অর্থাৎ আমাদের কি হইতে পারে বলতো? 87.5% কি ক্ষয় হতে পারে। 87.5% ক্ষয় দেওয়া থাকতে পারে। তার মানে এখানে আমাদের অবশিষ্ট থাকবে কি ক্ষয় হবে কত? 7/8। তাহলে এখানে আমার কত হবে বলতো? এখানে হবে হলো 12.5% কি থাকবে? অবশিষ্ট থাকবে। অর্থাৎ এখানে অবশিষ্ট থাকবে কত? 1/8। এগুলো কিন্তু বইতে নাই, কিন্তু তোমাদের এগুলো যদি জানা থাকে তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তারপর আমাদের কি থাকতে পারে? 15/16, 93.75% ক্ষয় হয়েছে। তার মানে এখানে ক্ষয় হয়েছে কত বলতো? 15/16। অর্থাৎ আমাদের আদি পরমাণুর কত? 15/16 অংশে কি ক্ষয় হয়েছে। সো এখানে আমাদের কি আছে? 93.75। অর্থাৎ এখানে কত হবে বলতো? 6.25% ক্ষয় হয়েছে। তাহলে এখানে থাকবে কত? 1/16 অবশিষ্ট। আবার বলছি দেখো, এখানে আমার দরকার কি বলতো? অবশিষ্টের ভগ্নাংশ দরকার, মান। হ্যাঁ, অবশিষ্টের ভগ্নাংশটা দরকার। 31/32, 96.875% ক্ষয় হয়েছে। অর্থাৎ এখানে কি হয়েছে? 31/32। ঠিক আছে, 32 ভাগের 31 ভাগ ক্ষয় হয়েছে। তাহলে আমার আছে কত বলতো? অবশিষ্ট আছে 1/32। আর এটা কত হবে? 3.125%। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করো, একটু সবাই বোঝার চেষ্টা করো। দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে কি বোঝাইলাম তোমাদের। এখানে তোমাকে যখন কোনো কোশ্চেনে দেওয়া থাকবে, কোনো কোশ্চেনে মান চাবে, আলটিমেটলি আমাদের এই যে অবশিষ্টের, ঠিক আছে, কি বলতো? অবশিষ্টের যে ইগুলা আছে, এই যে এই মানগুলো আমার দরকার হবে। হ্যাঁ, এই মানগুলো আমার দরকার হবে, এই মানগুলো দরকার হবে। বুঝতে পারছো? এই মানগুলো আমাদের দরকার হবে। তো এই মানগুলো দরকার হলে তোমাকে কি থাকতে পারে ভাইয়া? তোমাকে ক্ষয় হয়েছে, ক্ষয়ের পার্সেন্টেজ যদি থাকে, তাহলে এইটা থেকে 100% বিয়োগ দিলে তুমি অবশিষ্টের পার্সেন্টেজ পাবা। দেন ওইটাকে কি করতে হবে বলতো? অবশিষ্টের ভগ্নাংশ নিতে হবে। তাহলে আমার দরকার কি বলতো? তোমাকে যেভাবেই মান দেওয়া থাক না কেন, তোমাকে যদি ক্ষয়ের সংখ্যা দেওয়া থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? আগে অবশিষ্টের সংখ্যা বের করতে হবে। পার্সেন্টেজে থাকলে 100% থেকে বিয়োগ করে দেন অবশিষ্ট বের করবা। তারপরে কি করবা? ভগ্নাংশ। আর যদি আমাদের ক্ষয়ের সংখ্যা ভগ্নাংশ আকারে থাকে, তাহলে 1 থেকে বিয়োগ দিলেই আমি কি পেয়ে যাব? ধরো 7/8, তার মানে কি 1 - 7/8 করলে কত হবে বলতো? 1/8। বুঝতে পারছো? এভাবে আমাদের থাকবে। আর যদি তোমাকে অবশিষ্ট পরমাণুর সংখ্যা যদি দেওয়াই থাকে, তাহলে তো আর কোনো প্যারাই নাই। ঠিক আছে, সো এই ছকটা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, এই ছকটা মনে রাখতে হবে। একটু খেয়াল করে দেখো যে এই যে আমাদের ক্ষয়ের সংখ্যা পার্সেন্টেজ থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে। পার্সেন্টেজে থাকলে 100% থেকে বিয়োগ করে অবশিষ্টের পার্সেন্টেজ নিবা, তারপর ওটাকে কি করবা? ভগ্নাংশ নিবা। হ্যাঁ, আর যদি আমাদের ভগ্নাংশে থাকে, তাহলে 1 থেকে বিয়োগ করলেই ভগ্নাংশ তুমি কি পাবা? অবশিষ্ট পরমাণু সংখ্যা পাবা। আর অবশিষ্ট সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে তো হইলই। এখন আমি তোমাদের যে জিনিসটা শেখাবো, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে, বা একটু দেখলে মনে থাকবে। তো এখন আমি তোমাদের যেটা শেখাবো, খুবই স্পেশাল একটা জিনিস শেখাবো, স্পেশাল সূত্র। তোমাদের বইয়ে কিন্তু নাই, ঠিক আছে, তোমাদের বইয়ে নাই, বাট এটা দেখো, একটু খেয়াল করে দেখো কিভাবে তোমরা এই জিনিসটা
ক্যালকুলেটর ছাড়া, উইদাউট ক্যালকুলেটর ছাড়া তোমরা কিভাবে করবা, ঠিক আছে, উইদাউট ক্যালকুলেটর ছাড়া তোমরা কিভাবে করবা। দেখো আমি তোমাদের যদি বলি এন অর্ধজীবন কাল পরে অবশিষ্ট পরমাণু সংখ্যা, হ্যাঁ ধরো এন মানে এখানে আমাদের কি এন অর্ধজীবন, মানে এখানে 5টা অর্ধজীবন 10টা অর্ধজীবন হতে পারে, তো আমি এন অর্ধজীবন বললাম। এন অর্ধজীবন পরে, এন অর্ধজীবন পরে অবশিষ্ট পরমাণু সংখ্যা, অবশিষ্ট পরমাণু সংখ্যা। আমরা মেইন নিয়মও শিখবো, শর্টকাটেও শিখবো, হ্যাঁ দুইটাই আমি তোমাদের শেখাবো। এন অর্ধজীবন পরে অবশিষ্ট পরমাণু সংখ্যা। তো এন অর্ধজীবন পরে অবশিষ্ট পরমাণু সংখ্যার ক্ষেত্রে দেখো একটু খেয়াল করে যে আমরা কিভাবে করব, একটু বোঝার চেষ্টা করো। দেখো আমাদের একটা অর্ধায়ু যদি হয়, প্রথম অর্ধায়ু, তাহলে একটা অর্ধায়ু, একটি অর্ধায়ু, একটি অর্ধায়ু মানে কি বলতো, টি হাফ। কি বলতো, টি হাফ। টি হাফ পরে পরমাণু সংখ্যা কত বলতো, পরমাণু সংখ্যা আমাদের কত হবে, এন নট বাই 2 না? কারণ কি আমাদের আদি পরমাণু সংখ্যা যদি এন নট হয়, তাহলে একটা অর্ধায়ু পরে মানে আমার অর্ধায়ু মানে কি, পরমাণু সংখ্যা অর্ধেক হয়ে যাবে। ধরো তোমার 100 থেকে কি হইলো 50 হলো, এখন আছে কয়টা, তাহলে 50টা। তাহলে এই 50টার আবার অর্ধায়ু কত বলতো, তাহলে আরো অর্ধেক। তাহলে আমাদের দুইটি অর্ধায়ু, দুইটি অর্ধায়ু, ঠিক আছে, দুইটি অর্ধায়ু অর্থাৎ 2 ইন্টু কত, টি হাফ পরে পরমাণু সংখ্যা কত বলতো, এখানে কি হবে, আরো অর্ধেক হবে না, তাহলে কি হাফ ইন্টু কত, এন নট বাই কত 2। বোঝার চেষ্টা করো। তাহলে তিনটি অর্ধায়ু যদি বলি, তিনটি অর্ধায়ু, তাহলে কত, 3 ইন্টু টি হাফ। অর্থাৎ আমাদের অর্ধায়ু তোমার বলতে তোমার একবার 50টা ক্ষয় হয়েছে, তার মানে 50 বার ক্ষয় হবে তা কিন্তু না। তোমার এক অর্ধায়ু পরে যত ক্ষয় হবে, পরের অর্ধায়ুতে কি থাকবে, যেটা ছিল ওইটার থেকে আরো অর্ধেক হবে, ঠিক আছে। অর্থাৎ তোমার অখ্যাত যে পরমাণু সংখ্যা থাকতেছে তার অর্ধেক হচ্ছে, তার অর্ধেক হচ্ছে, এরকম ভাবে কমতেছে। তাহলে পরে পরমাণু সংখ্যা কত হবে বলতো, তাহলে এখানে কি হবে বলতো, আমাদের এটা কিন্তু অলরেডি আছে, তাহলে এখানে আরো কি হবে, হাফ ইন্টু কি, হাফ ইন্টু কি বলতো, এন নট বাই কত 2। তাহলে ভাইয়া কি হলো বলতো, এখানে কি হয়ে যাচ্ছে, এন নট বাই 2 ইন্টু কত, হাফ স্কোয়ার না, হাফ স্কোয়ার। তো এরকম ভাবে ধরো আমি 4টা যদি বলি, তাহলে আরো হবে। এভাবে আমাদের কি বলতো, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তে থাকবে, কি বাড়তেই থাকবে। অর্থাৎ এটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এন নট ইন্টু কত 1/2, তার কিউব হয়ে যাচ্ছে, কিউব হয়ে যাচ্ছে না, এটা কি আমাদের অখ্যাত পরমাণু সংখ্যা এন। তাহলে এন ইজ ইকুয়াল টু কত, এন নট ইন্টু কত 1/2 কিউব। কয়টা বলতো, 3টে অর্ধায়ু পরে। কয়টা অর্ধায়ু পরে, 3টে অর্ধায়ু পরে। তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং এন টি অর্ধায়ু পরে, কয়টি অর্ধায়ু পরে, এন টি অর্ধায়ু পরে, তখন আমাদের কি হবে বলতো, এন ইন্টু কত, টি হাফ। তাহলে আমার সময় গেছে কত বলতো, এন টি হাফ, সময় গেছে কত, এন টি হাফ। আমাদের পরে পরমাণু সংখ্যা এন ইজ ইকুয়াল টু কত হবে বলতো, তাহলে আমাদের কত হবে, এন ইজ ইকুয়াল টু এন নট ইন্টু কত 1/2 পাওয়ার কত এন। বোঝার চেষ্টা করো। তাহলে এন ইজ ইকুয়াল টু এন নট ইন্টু কত 1/2 এন, এটা আমরা পাইলাম। তাহলে এন ইজ ইকুয়াল টু আমরা কত পাইছি, এন ইজ ইকুয়াল টু পাইছি এন নট ইন্টু কত 1/2 এন। একটু খেয়াল করে দেখো, এখানে আমি কি লিখতে পারি, এন নট এই পাশে আসলে কত হলো, এন নট ইন্টু ইজ ইকুয়াল টু কত বলতো, ইজ ইকুয়াল টু এখানে কত 1/2 পাওয়ার কত আমাদের এটা। এখন আমি উভয় পাশে কি করে দিতে পারি বলতো, আমি উভয় পাশে যদি উল্টে দেই তাহলে কি হবে, এন নট বাই এন কত 2 টু দ্য পাওয়ার কত এন, 2 টু দ্য পাওয়ার কত এন। এখন একটু বোঝার চেষ্টা করো, এখানে একটু খেয়াল করে দেখো যে এইখানে এটা আমরা আনলাম, দেখো যে এই জায়গাটায় আমাদের যে সময়টা লাগছে সেই সময়টা কত বলতো, এন ইন্টু টি হাফ না। এখানে যে আমার টোটাল যে সময় লাগলো, এই যে এন টি অর্ধায়ের জন্য সময় লাগছে কত এটা, তাহলে আমাদের টি এন টি অর্ধায়ের জন্য, এন টি অর্ধায়ুর জন্য সময় টি হলে, অর্থাৎ যত সময় ধরে আলটিমেটলি কি হয়েছে বলতো, ক্ষয় হয়েছে, তাহলে টি কি আমার ক্ষয় হওয়ার সময়, তাহলে সুতরাং আমরা কি হবে বলতো, টি ইজ ইকুয়াল টু কত, এন ইন্টু কত টি হাফ, এন ইন্টু কত বলতো, টি হাফ। বুঝতে পারছো আশা করি। তাহলে এখান থেকে এই যে এই জিনিসটা, এই লাইনটাও কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ এই লাইনটাও আমাদের মনে রাখতে হবে, কি বলতো, টি ইজ ইকুয়াল টু কত, এন ইন্টু কত টি হাফ।
তাহলে ভাইয়া এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে এই জায়গা থেকে তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, তাহলে এন এর পাশে ভাগ হয়ে যাবে, তাহলে কত বলতো, টি বাই কত এন, অর্ধায়ের সংখ্যা, মানে এন টি অর্ধায়ু, তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু কত, টি বাই এন। এই লাইনটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এই সূত্রগুলো দিয়ে আমি কিন্তু অঙ্ক করব, হ্যাঁ এই সূত্রগুলো দিয়ে আমি কি করব, অঙ্ক করব, শর্টকাটে অঙ্ক করব যেগুলা। তাহলে ভাইয়া এখান থেকে দেখো তো, এখান থেকে কি লেখা যায়, এখান থেকে বা কি লেখা যায়, এন ইজ ইকুয়াল টু কত, টি বাই টি হাফ না, এন ইজ ইকুয়াল টু কত, টি বাই টি হাফ না, এন ইজ ইকুয়াল টু আমাদের টি বাই কত, টি, টি বাই টি হাফ, ঠিক আছে। এখন এন এর মানটা যদি আমি এখানে বসায় দেই তাহলে কি পাবো, সুতরাং বা এন নট বাই এন ইজ ইকুয়াল টু কত, এন নট বাই এন ইজ ইকুয়াল টু আমাদের কি হবে বলতো, 2 টু দ্য পাওয়ার টি বাই কত, টি হাফ। বোঝার চেষ্টা করো, এই যে সূত্রটা আমি আনলাম এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে ভাইয়া এন নট বাই এন ইজ ইকুয়াল টু কত, 2 টু দ্য পাওয়ার এন, ঠিক আছে। এনটা কি, এনটা হলো আমাদের কি, এন টি অর্ধায়ু, অর্ধায়ের সংখ্যা, এন হলো কি অর্ধায়ের সংখ্যা। তাহলে আমাদের যেই ফরমেশনটা নিয়ে আসতে হবে আলটিমেটলি কি দেখো তো, এই যে এন বাই এন নট ইজ ইকুয়াল টু কত, 1 বাই কত, 2 টু দ্য পাওয়ার এন না। এই লাইন থেকে দেখো, এই লাইন থেকে আমি যদি এই লাইনটা যদি লিখি, আবার বোঝার চেষ্টা করো, এখানে আমি কি পাইছি, এন ইজ ইকুয়াল টু কত, এন ইজ ইকুয়াল টু এন নট ইন্টু, এই লাইন থেকে যদি আমি লিখি তাহলে এন নট ইন্টু কত, 1 বাই কত, 2 টু দ্য পাওয়ার এন না, 2 টু দ্য পাওয়ার এন, ঠিক আছে। তাহলে 2 টু দ্য পাওয়ার কি লাগতেছে, এন। তো এখান থেকে আমরা কি লেখা যায়, এন ইজ বাই এন নট, এই লাইনটা লিখি 1 বাই কত, 2 টু দ্য পাওয়ার কত, এন ভাইয়া। তাহলে আমাদের এই যে 2 টু দ্য পাওয়ার যে এন, এই ফরমেশনটা যদি আমি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমি অঙ্কটা করতে পারবো ইজিলি। দেখো আমি শর্টকাটে কিভাবে অঙ্ক করবো, ফার্স্ট অফ অল এই লাইনটা তোমরা মনে রাখবা। কোন লাইনটা মনে রাখবা বলো তো, এই লাইনটা তোমরা মনে রাখবা, ঠিক আছে। এই যে এন নট বাই এন, এন নট বাই এন মানে কি, 2 টু দ্য পাওয়ার এন না, এটা মানে কি 2 টু দ্য পাওয়ার এন কিনা। তাহলে এই দুইটা মিলে আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো, এখানে এন নট বাই এন ইজ ইকুয়াল টু কত, এটা আসছে, তাহলে সুতরাং এখানে কি লিখতে পারি বলতো, এইখান থেকে, আচ্ছা এটা তো আমি পেয়ে গেছি, এখানে তো আমি বের করছি, তো এটা আমার আলাদা করে বের করা দরকার হচ্ছে না। তাহলে টি ইজ ইকুয়াল টু কত, এন ইন্টু টি হাফ, আর টি হাফ ইজ ইকুয়াল টু কত, টি বাই এন। অবশ্যই তোমার কি করতে হবে বলতো ভাইয়া, এই ক্ষেত্রে তোমাকে অবশিষ্ট পরমাণু সংখ্যাকে কি করতে হবে, 1 বাই 2 টু দ্য পাওয়ার এন ফরমেশন নিতে হবে। অবশিষ্ট, এটা লিখে দেই, অবশিষ্ট পরমাণু সংখ্যা, অবশিষ্ট পরমাণু, এই যে অবশিষ্ট পরমাণু কত, এন, এটা না, এন ইজ ইকুয়াল টু কত, এন ইজ ইকুয়াল টু কত হয়েছে বলতো, এন নট ইন্টু কত, 1 বাই কত, 2 টু দ্য পাওয়ার কত, এন। তাহলে আমার কি হবে বলতো, 1 বাই 2 টু দ্য পাওয়ার এন, এই ফরমেশন অবশিষ্ট পরমাণু সংখ্যাকে কি করতে হবে, 1 বাই 2 টু দ্য পাওয়ার এন এর সাথে তুলনা করতে হবে। তো এটা যদি আমরা করতে পারি তাহলে শর্টকাটে আমরা অঙ্ক করতে পারবো। আমরা দুই একটা অঙ্ক দেখবো ইনশাল্লাহ, তাহলে তোমরা ভালোভাবে পারবা। তো দেখো আমরা অঙ্কে চলে যাই, কি বলছে কি যে একটি তেজস্ক্রিয় পদার্থের, কি বলতো, একটি তেজস্ক্রিয় পদার্থের কি দেওয়া আছে, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধজীবন দেওয়া আছে কত, 12 দিন। কত দিনে ওই পদার্থের 85% কি ক্ষয়প্রাপ্ত হবে। বোঝার চেষ্টা করো, আমাকে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে অর্ধায়ু দেওয়া আছে, আর আমাকে কত সময় পরে, ঠিক আছে, কত সময় পরে। সো আমাকে বের করতে হবে, কয়েকটা জিনিস বের করতে হবে। আমাকে যদি দেখি এখানে অর্ধায়ু টি হাফ ইজ ইকুয়াল টু কত, 12 দিন। দিনকে আবার তোমার সেকেন্ডে নেওয়ার দরকার নেই, যা আছে তাই লিখবা। আর ক্ষয় হয়েছে কত বলতো, ক্ষয় ইজ ইকুয়াল টু কত, 85%। আমাদের কি এন নটের 85%, তাই না, এন নটের 85% ক্ষয় হয়েছে। তাহলে অবশিষ্ট আমার দরকার কি বলতো, অবশিষ্ট, তাহলে অবশিষ্ট এন ইজ ইকুয়াল টু কত হবে বলতো, 100% মাইনাস কত, 85% এন নট। তাহলে আমাদের কি হবে, এন ইজ ইকুয়াল টু কত হবে, 15% এন নট। তো 15% এন নট কত হবে, এন ইজ ইকুয়াল টু কত, 15/100 এন নট। এটা আমি পাইলাম। এখন আমাদের সূত্র কি বলতো,
আমাদের সূত্র হলো, বোঝার চেষ্টা করো, তাহলে এখানে এন বাই এন নট যদি আমি করি, এটা যদি আমি লিখি এন বাই এন নট, তাহলে এন বাই এন নট ইজ ইকুয়াল টু কত, 15 বাই কত, 100, তাই তো, 15 বাই 100। আমাদের কি বের করার সূত্র, কতদিন পরে, টি বের করার সূত্র। দেখো আমরা টি বের করার সূত্র ডিরেক্টলি লিখতে পারি, তো আমি আবার এখান থেকে লিখি, তোমাদের সূত্র কি, এন ইজ ইকুয়াল টু কত, এন নট ই টু দ্য পাওয়ার কত মাইনাস ল্যামডা টি, এটা আমাদের কি ক্ষয় ধ্রুবকের সূত্র। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, এন বাই এন নট ইজ ইকুয়াল টু কত, ই টু দ্য পাওয়ার কত মাইনাস ল্যামডা টি। আমরা উভয় পাশে যদি লন নেই তাহলে কিন্তু হয়ে গেল, লন এন বাই এন নট ইজ ইকুয়াল টু কি, কত কত বলতো আমাদের, মাইনাস ল্যামডা টি। তাহলে সুতরাং টি ইজ ইকুয়াল টু কত, আমরা কিন্তু আগেই জানি টি ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই কত ল্যামডা লন কি বলতো এন বাই কত এন নট। এই লাইন আমরা যদি ডিরেক্টলি লিখে দিই তাও কিন্তু আমার অঙ্ক হবে, কারণ এটা আমরা জানি। তারপর আমরা না জানলে এই সূত্র থেকে আমরা এইভাবে আনতে পারি। এখন আমার কি ল্যামডার মানটা দেওয়া আছে, কিছুই কারণে ল্যামডার মানটা দেওয়া আছে না, তো এই যে এখান থেকে আমাকে ল্যামডার মানটা বের করতে হবে। তোমরা জানো কি বলতো, টি হাফ ইজ ইকুয়াল টু কি বলতো 0.693 বাই কত ল্যামডা, ঠিক আছে। তাহলে এখান থেকে ভাইয়া ল্যামডা ইজ ইকুয়াল টু কত, বা ল্যামডা ইজ ইকুয়াল টু আমাদের 0.693 বাই কত টি হাফ। টি হাফের মান কত বলতো 12, তাহলে 12। এটা করলে ল্যামডার মান আমি কত পাই, এখান থেকে আমি ল্যামডার মান কত পাবো বলো, এখান থেকে ল্যামডার মান আসবে হলো 0.0, তোমরা একটু ক্যালকুলেটারে দেখবা, হ্যাঁ 0.05775 পার ডে। আমাদের যে ধ্রুবক আছে সেই ধ্রুবকের কি বলতো, আমাদের যেহেতু ল্যামডা ইজ ইকুয়াল টু কত 0.693 বাই সময়, তার মানে কি পার ডে, পার সেকেন্ড, পার মিনিট যেটা থাকবে, অর্থাৎ পার সময়, সেটা আমাদের একক ল্যামডা। এখন মানটা যদি আমরা বসায় দিই ভাইয়া, এখানে মান বসায় দিলে কত, মাইনাস 1 বাই কত, এখানে 1 বাই হলো 0.05775 লন এন বাই এন নট, মানে কত, এন বাই এন নট এখানে কত বলতো 15 বাই কত আমাদের 100। মান বসাইলেই দেখবে অ্যান্সার চলে আসছে। কত আসবে অ্যান্সার, মান বসাইলে অ্যান্সার আসবে হলো 32.85 ডে। এই যে এটা আমাদের কি অ্যান্সার, 32.85 ডে, এটা আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের টি ইজ ইকুয়াল টু কত 32.85 ডে, এত সময় পরে কি আমাদের 80% কি ক্ষয়প্রাপ্ত হবে। দেখো এখানে আমাকে অঙ্কের মান দেওয়া আছে কি ক্ষয়প্রাপ্তের সংখ্যা, তুমি ক্ষয়প্রাপ্ত দিয়ে কি অঙ্ক করতে পারবা না। তোমাকে দরকার কি বলতো, এন এর দরকার, এন মানে কি অবশিষ্ট পরমাণু সংখ্যা। সো ক্ষয়প্রাপ্ত দেওয়া থাকলে ওইখান থেকে আগে আমাকে কি করতে হবে, অবশিষ্ট পরমাণু সংখ্যাটা বের করে নিতে হবে। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো, ঠিক আছে, একদম সহজ অঙ্ক। আর আমাকে টি হাফ দেওয়া আছে, সো ল্যামডার মানটা তোমাকে বের করতে হবে। ওকে, তারপরে কোশ্চেনটা যদি আমরা দেখি কি বলছে, প্রারম্ভিক অবস্থা কোন বস্তু খণ্ডে, এটা হলো বস্তু খণ্ডে, হ্যাঁ বস্তু খণ্ডে সুন্দর করে লিখে দিই, বস্তু খণ্ডে, হ্যাঁ বস্তু খণ্ডে। তো বস্তু খণ্ডে কি দেওয়া আছে, যদি 10⁸ সংখ্যক, কত সংখ্যক 10⁸ সংখ্যক আমাদের পরমাণু আছে, একদিনে কত পরমাণু ভেঙে যাবে, আবার অর্ধায়ু দেওয়া আছে, একই টাইপের অঙ্ক। এখানে একদিনে কত পরমাণু ভেঙে যাবে, তো ওইখানে আমাকে টি দেওয়া আছে, কত পরমাণু ভেঙে যাবে, বোঝার চেষ্টা করো, এখানে কতগুলো পরমাণু ভেঙে যাবে সেই টাইপের আমাকে অঙ্ক দিয়েছে। তো এখানে আমি কিভাবে করব, আমাকে এখানে বের করতে বলছে কত পরমাণু ভেঙে যাবে, মানে আমাকে ডেল এন, আমাকে এন নট বের করব। তো এন নটের মান আমাকে দেওয়া আছে অলরেডি, সো আমরা একটু দেখি কি কি মান দেওয়া আছে। আগে আমরা লিখে নিই, এন নট আমাকে দেওয়া আছে কত বলতো 10⁸ পরমাণু সংখ্যা, তাহলে এত টি। ওকে, তারপর আমাকে কি দেওয়া আছে বলতো একদিনে কত পরমাণু, তার মানে টি ইজ ইকুয়াল টু কত 1 ডে, ভাঙতেছে কত দিন, একদিন, তার মানে টি ইজ ইকুয়াল টু কত 1 ডে। তারপর আমাকে অর্ধায়ু দেওয়া আছে টি হাফ ইজ ইকুয়াল টু কত 2.70 ডে। ওকে, তো এটা আমরা জানি। এখন দেখো আমরা আর কি জানি,
তাহলে আমাদের সূত্র কিন্তু আমাদের জানা আছে। সূত্রটা কি বলতো? সূত্রটা হলো এখানে কি বলতো, n বাই n নট ইজ ইকুয়াল টু কত, 2 t বাই t হাফ। তোমরা এই বইতে তোমাদের যদিও সূত্র নাই, বাট তোমাদের এটা কিন্তু আমি শিখেছি। দেখো এখানে এই যে n কত, n বাই, আচ্ছা সরি, n নট বাই n, ওকে। এখানে তাহলে আমাদের এখানে n নট বাই n বের করতে হবে, ওকে। এখানে একটু মিস্টেক করে ফেলছি, এখানে n নট বাই n, ওকে, n নট বাই n, ঠিক আছে, n নট বাই n। তো আমাকে বের করতে হবে কি বলতো, n বের করতে হবে। তাহলে n যদি বের করতে হয় তাহলে কি হবে, এখানে উল্টা যাবে, তাহলে কি n বাই কত, n নট ইজ ইকুয়াল টু কত, 1 বাই 2 টু দ্য পাওয়ার n, মানে 2 টু দ্য পাওয়ার n মানে এই যে t বাই t হাফ, তাহলে 2 টু দ্য পাওয়ার কত, t বাই t হাফ। সো এটা ঠিক আছে। তো এখন আমরা দেখো এখান থেকে জাস্ট মানটা বসাই দিলে আমাদের কিন্তু অঙ্ক চলে আসবে। তো n ইজ ইকুয়াল টু কত ভাইয়া, n নট ইন্টু কত আমাদের 1 বাই কত, 2 টু দ্য পাওয়ার t এর মান কত বলো তো, 1 বাই কত, এটা কিন্তু আলটিমেটলি টোটালটাই কিন্তু পাওয়ার, 2 পাওয়ার 1 বাই কত এখানে বলো তো, 1 বাই 2.70। তোমরা বইয়ের নিয়মে করতে পারো, এইভাবে করতে পারো, ঠিক আছে, সমস্যা নেই। এখানে n নটের মানটা আমি যদি বসায় দিই একবারে, তাহলে কি হবে, বা n ইজ ইকুয়াল টু n নটের মান কত, 10 টু কত 8, 10 টু 8, ঠিক আছে। একদম সহজ, এর থেকে সহজ উপায় করা সম্ভব না, ঠিক আছে। এবং এটা করলে কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে মাস্ট, কারণ এটা তো আমাদের পূর্ণাঙ্গ নিয়ম আছে, ঠিক আছে, প্রমাণ আছে, যেটা তোমার শর্টকাটে যেসব শর্টকাটে প্রমাণ আছে সেগুলো কিন্তু তোমাকে পূর্ণ মার্কস দিতে হবে। তো এখানে যদি আমি মানটা বসাই দিই, n এর মান কত পাবো, n এর মান কত পাবো বলো তো, n এর মান পাবো আমরা আলটিমেটলি এখানে যেটা পাবো যে n ইজ ইকুয়াল টু কত, 10 টু দ্য পাওয়ার কত 8 ইন্টু এইটার মান কত পাবো, এটার মান আসে আমাদের হলো 0.773, ওকে। এখন ভাইয়া এটা কি তোমার অবশিষ্ট পরমাণু সংখ্যা, আর কি আমাদের n নট কি আদি পরমাণু সংখ্যা, আমাকে বলছে কি কতগুলো পরমাণু ভেঙে যাবে, তাহলে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যা কত বলতো, মানে কি ক্ষয় হওয়া পরমাণু সংখ্যা, ভেঙে যাবে, ভেঙে যাবে মানে কি আমাদের ডেল n ইজ ইকুয়াল টু কত, n নট মাইনাস কত n, তাই না। আদি পরমাণু সংখ্যা থেকে অবশিষ্ট পরমাণু সংখ্যা, ধরো তোমাকে কি বললাম 200 টাকা ছিল, এখন তোমার কাছে অবশিষ্ট আছে কত 50, তাহলে তুমি কত ভেঙে ফেলছো, তার মানে কি 200 মাইনাস 50, অর্থাৎ আদি পরমাণু সংখ্যা মাইনাস কি অবশিষ্ট পরমাণু সংখ্যা ইজ ইকুয়াল টু কি ভেঙে যাওয়া বা ক্ষয় হওয়া পরমাণু সংখ্যা। সো এখানে আমি কি n নটের মান কত, 10 টু কত 8, এটা কত বলতো 10 টু দ্য পাওয়ার 8 ইন্টু কত 0.773। তো এখান থেকে কি 10 টু পাওয়ার 8 কি কমন যাবে, 1 মাইনাস কত 0.773। যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত পাবা, এখানে মান পাবা ডেল এন আসবে কত আমাদের 2.27 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত, 10 টু পাওয়ার আমাদের কত 7, এতটি। তাহলে ডেল এন কত আমাদের এত, এটাই আমাদের কি অ্যান্সার, হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার, বুঝছো ভাইয়া, তাহলে এটাই আমাদের কি অ্যান্সার, ওকে। তো আসলে তোমরা খুব সহজে বুঝতে পারছো, এর থেকে সহজভাবে করা সম্ভব না, ঠিক আছে। তো আমরা আরো বিভিন্ন ভাবে করতে পারি, যেহেতু আমাদেরকে টি হাফ দেওয়া আছে, তাহলে আমরা কি বের করবো বলতো, এখান থেকে আমাদের n ইজ ইকুয়াল টু কত, n নট ই টু দ্য পাওয়ার মাইনাস কি ল্যামডা বাই টি, ঠিক আছে। এটাকে আমরা যদি বিকল্প ভাবে করি, তাহলে বিকল্প ভাবে কিভাবে করবা বলতো, এটার বিকল্প বা বিকল্প কি, আমাকে প্রথমত কি n ইজ ইকুয়াল টু n বের করতে হবে, n নট ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টি, ঠিক আছে। সো আমাকে ল্যামডার মান লাগবে, এখান থেকে ল্যামডা বের করবা, ল্যামডা ইজ ইকুয়াল টু কত 0.693 বাই কত টি হাফ, টি হাফ এখানে দেওয়া আছে, টি হাফ কত দেওয়া আছে 2.70, তাহলে 2.70 যদি বসায় দেই, বা ল্যামডা ইজ ইকুয়াল টু কত 0.693 বাই কত 2.70। সো এখান থেকে ল্যামডা কি পাবো আমরা, ল্যামডা এখানে কি পাই আমরা, ল্যামডার মান কত পাই, ল্যামডার মান পাই হলো 0.257 পার ডে, ঠিক আছে। এখন আমি যদি মানটা বসায় দিই ভাইয়া, বা n ইজ ইকুয়াল টু কত, n ইজ ইকুয়াল টু কত আমাদের 10 টু কত 8 ইন্টু ই টু দ্য পাওয়ার কত মাইনাস ল্যামডার মান কত পাইছো 2.57, সরি 0.275, 0.257 ইন্টু টির মান কত আমাদের, টির মান এখানে ছিল কত বলতো 1 ডে, এখানে আমাদের টি ইজ ইকুয়াল টু কত 1 ডে, তাই না, ইন্টু কত 1, এখানে তুমি কি পাবা n ইজ ইকুয়াল টু কত পাবা, ওই যে 10 টু পাওয়ার 8 ইন্টু কত 0.773 এত টি। এখন দেখো ডেল এন যদি বের করো,
তাহলে ডেল এন ইজ ইকুয়াল টু কত, এন নট মাইনাস এন। তো এখান থেকে করলে আমাদের দেখবে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এন নট কত, 10 কত 8 মাইনাস কত 10 ইন্টু কত 0.773। সো এটা যদি তুমি করো তাহলে কি পাবা, ওই যে 2.27 ইন্টু 10 কত 7 ডেন এন এত টি। তো তোমার মতো করে তুমি করতে পারো, দুইভাবে করতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, যেভাবে করো না কেন অ্যান্সার সেম আসবে। এখানে একটু ক্যালকুলেটর টিপ দিলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা দুইভাবে করতে পারি। তো এখন দেখো কি বলছে, একটি রেডন নমুনার 6% ক্ষয় হতে কত সময় লাগবে। এটা আমাদের কি বলতো, এটা এইচডাব্লিউ, সবাই অবশ্যই করবা, সবাই এইচডাব্লিউটা করবা, কারণ কি এটা আমাদের 1 নাম্বারের মতো। দেখো এই যে 1 নাম্বার কোশ্চেনটা যেটা করলাম, 1 নাম্বার কোশ্চেনটা, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধজীবন দেওয়া আছে, কত দিনে পদার্থ কি 85% কি ক্ষয় হবে, কত দিনে মানে কত সময় টি হবে। তাহলে আমার কি বলছে, একটি রেডনের 60% ক্ষয় হতে কত সময় লাগবে, মানে এখানে টি চাইছি। সো বুঝতেই পারছো, ক্ষয় হওয়া আছে, অবশিষ্ট বের করবা, দেন সেখান থেকে আমাদের ল্যামডা বের করবা, যেহেতু আমাকে অর্ধেক দেওয়া আছে, তারপরে কি তোমার এখান থেকে বের করতে হবে কি টি। ওকে, সো এটা এইচডাব্লিউ করে সবাই অবশ্যই যে যে গ্রুপ যেটা আছে, যে আলটিমেট ফিজিক্স, এই গ্রুপে সবাই কি করবা, সুন্দর করে পোস্ট দিয়ে দিবা। ঠিক আছে, আমি দেখবো, সবাই নোট করবা, শুধু ক্লাস করলে হবে না, ক্লাসে যদি নোট না করো তাহলে আলটিমেটলি কোনো লাভ নাই। নোট করে এই গ্রুপে সবাই পোস্ট দিবা এইচডাব্লিউ সহ। তাহলে কি করবা বলতো, আলটিমেট ফিজিক্স গ্রুপে পোস্ট দিবা টোটালটা, হ্যাঁ নোট সহ। এখন দেখো আমাদের কিছু এমসিকিউ সলভ করি, যেগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, কিছু এমসিকিউ সলভ করি। আগামী ক্লাসে আমি তোমাদের কি করব, এই তেজস্ক্রিয় রিলেটেড যত গাণিতিক সমস্যা আছে, স্পেশালি বুয়েটে যেগুলো আসছে এবং বোর্ডে আসছে, বোর্ডের আমি 5-6টা কোশ্চেন সলভ করবো, প্লাস বুয়েটের আরো 10-15টা কোশ্চেন সলভ করবো ইঞ্জিনিয়ারিং এর। সবকিছু মিলে কিন্তু আমি আগামী ক্লাসটা নিব শুধুমাত্র এটার গাণিতিক সমস্যার উপরে, কারণ এটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, যাতে যেই ধরনের কোশ্চেনই আসুক না কেন তুমি পড়তে পারো। অলরেডি তোমাকে যা পড়ানো হয়েছে তুমি সব ধরনের কোশ্চেনই করতে পারবা, সলভ করতে পারবা, কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস হিসাবে আরো কিছু ক্লাস নেব। ঠিক আছে, আর একটা ম্যাথমেটিক্যাল ক্লাস নেব, আরো বেশ কিছু অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দেবো ইনশাল্লাহ। একটু বোঝার চেষ্টা করো কি বলছে। 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ কি আছে বলতো, 1/16 অংশ আমাদের অবশিষ্ট থাকে। তাহলে অবশিষ্টের অংশ দেওয়া আছে। সো তোমাদের কি বলছিলাম, যে শর্টকাটের ক্ষেত্রে অবশিষ্টকে কি করতে হবে, অবশিষ্টকে 1/2n ফরমেশনে নিতে হবে। এই 2 উপর যেটা পাওয়ার সেটা আমার কি n, মানে অর্ধায়ু সংখ্যা। তাহলে ভাইয়া এইখানে অবশিষ্ট আছে কত বলতো, 1/16 না, 1/16 মানে কি 2 কত 4 না। সুতরাং আমাদের কি হবে, n ইজ ইকুয়াল টু কত 4। তাহলে অর্ধায়ু সংখ্যা কয়টা, 4টা। এখন বের করতে বলছে কি, আমাকে দেওয়া আছে কি বলতো, এখানে টি এর মান দেওয়া আছে কত 14 মিনিট। বোঝার চেষ্টা করো, তোমাকে বের করতে বলছে কি টি হাফ। সো টি হাফ ইজ ইকুয়াল টু কি বলতো, টি বাই এন না, আমরা আগেই শর্টকাট শিখছি। তাহলে টি কত আমাদের 14, এন কত 4, তাহলে কত 7/2। এই অঙ্ক তুমি যদি এই শর্টকাট না জানো তাহলে তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না। তোমাকে আমি যেহেতু তোমরা আমার ক্লাস করেছো, তার মানে শর্টকাটের মাধ্যমে ইজিলি করতে পারবা। ঠিক আছে, তো এটা ঢাকা ইউনিভার্সিটি 20-21 সালে আসছে, 17-18 সালে আসছে। এই অঙ্ক আমাদের 2বার আসছে, তাহলে আমাদের কি হবে বলতো 7/2, 7 বাই কত 2, এখানে 7/2 না থেকে 3.5ও থাকতে পারে, 7/2 মিনিট। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপর এটা দেখো কি বলছে, কোন তেজস্ক্রিয় মৌলের ক্ষয় দ্রুবকের মান 0.01 সেকেন্ড হলে অর্ধায়ু কত। ওকে, ল্যামডার মান দেওয়া আছে, অর্ধায়ু চাইছে, তাহলে অর্ধায়ু টি হাফ ইজ ইকুয়াল টু কত 0.693 বাই কত ল্যামডা, তাহলে কত 0.693, ল্যামডার মান কত দেওয়া আছে 0.01। আমি উভয় পক্ষে 100 দ্বারা গুণ করলেই কিন্তু এটা চলে যাচ্ছে, কত হবে বলতো 69.3, আমাদের 69.3। ঠিক আছে, সেকেন্ড। ওকে, তাহলে একটু বোঝার চেষ্টা করো, এখানে 100 দ্বারা গুণ করলাম, এখানে 100 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে কি 1 হয়ে গেল, আর এখানে কি 69.3 হয়ে গেল। নিচে 1 থাকলে তার সমস্যা নাই, তাহলে 69.3। তো এটাও ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, 16-17 সালের কোশ্চেন, মানে ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবা। তারপর দেখো কি বলছে, ধরা যাক কোবাল্ট 60 তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে কত, অর্ধায়ু দেওয়া আছে আমাদের 5 বছর। বোঝার চেষ্টা করো, অর্ধায়ু দেওয়া আছে কত 5 বছর। বলছে কি কত বছর পরে, মানে টি চাইছে, ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয় কমে প্রাথমিক অবস্থা 1/32, 1/32 আছে মানে কি বলতো, এটি অবশিষ্ট। 1/something থাকা মানে সেটাই আমাদের কি অবশিষ্ট। ক্ষয় হলে কখনোই 1/, থাকে না, উপরে বেশি থাকে, 1-এর চেয়ে বেশি থাকে। তাহলে অবশিষ্ট আমাদের দেখো, তাহলে অবশিষ্ট আমাদের কি বলতো 1/ কত 32, মানে কি 1/ কত 32 মানে কি 2 টু দ্য পাওয়ার কত 5। তাহলে ভাইয়া এই যে 1/2 টু দ্য পাওয়ার n এই ফরমেশনের সাথে তুলনা করতে হবে। তাহলে
এই ফরমেশনের সাথে যদি তুমি তুলনা করো, তাহলে সুতরাং এখানে n ইজ ইকুয়াল টু কত হবে বলো তো 5 না। 1/2 টু দ্য পাওয়ার, যেটা পাওয়ার থাকবে 1/2 টু দ্য পাওয়ার, মানে শুধু টু দ্য পাওয়ার, মানে 1/2 টু দ্য পাওয়ার যেটা থাকবে সে আমার কি n। তাহলে n ইজ ইকুয়াল টু কত 5, এবং এখানে দেওয়া আছে টি হাফ দেওয়া আছে কত বলতো 5 ইয়ার। তাহলে সুতরাং টি ইজ ইকুয়াল টু কত বলতো n টি হাফ না। এটা শর্টকাট আমরা শিখাইছি তোমাকে আগেই। তাহলে কি হবে, n এর মান কত বলতো 5 ইন্টু কি বলতো 5, কত বলতো 25 ইয়ার। এইগুলা করতে কি তোমার খাতায় করতে হবে, তুমি তো মনে মনে করতে পারবা। 1/, কি করতে হবে 1/4 মানে কি, 1/4 মানে হলো তোমার 2 স্কোয়ার। ঠিক আছে, তো আমি কিছু জিনিস লিখে দেই তোমাদেরকে, যে কিছু জিনিস লিখে দেই, সেইগুলো কি বলতো 1/4 মানে কি বলতো 1/2 স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে n ইজ ইকুয়াল টু কত 2, 1/কত 8 মানে কি বলতো 1/2 টু দ্য পাওয়ার কত কিউব। সেক্ষেত্রে আমাদের কত n ইজ ইকুয়াল টু কত হবে বলতো 3। অবশিষ্ট আর কি, হ্যাঁ এগুলো কি বলতো অবশিষ্ট, এগুলো কি অবশ্যই অবশিষ্ট হইতে হবে, হ্যাঁ ক্ষয় হইলে কিন্তু হবে না, অবশিষ্ট হইতে হবে। 1/, যদি 16 হয় ভাইয়া কত 1/, কত 2 টু দ্য পাওয়ার কত 4, তাহলে সেক্ষেত্রে n এর মান কত হবে বলতো 4 হবে। তারপর 1/, যদি আমাদের অবশিষ্ট 32 হয়, তাহলে কি হবে 1/, কত 2 টু দ্য পাওয়ার কত 5, সেক্ষেত্রে আমাদের n এর মান কত হবে বলতো 5 হবে। তো এইভাবে আমাদের এই সাধারণত এই মানগুলোর মধ্যে থাকতে পারে। তো এই জিনিসগুলো খুব সহজে আমরা কিন্তু বুঝতে পারবো। তো n যদি আমি পাই তাহলে t বের করতে পারবো, টি ইজ ইকুয়াল টু কত n ইন্টু টি হাফ। হয় তোমাকে অর্ধায়ু দেওয়া থাকবে, নাহলে কি টি দেওয়া থাকবে, তোমাকে যে কোনো একটা বের করতে বলবে। সো আমাকে অর্ধায়ু দেওয়া আছে, টি বের করতে বলছে, তার মানে কি টি ইজ ইকুয়াল টু n টি হাফ। আর যদি আমাকে এই অঙ্কে দেখো কি দেওয়া আছে, এই অঙ্কে আমাকে দেওয়া আছে কি, এই অঙ্কে দেওয়া আছে আমাকে 14 মিনিট পরে, মানে আমাকে টি দেওয়া আছে, টি হাফ চাইছে, তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু কত t/n। ঠিক আছে, 1/16 আছে মানে n এর মান কত 4। 1/, কি আছে বলতো এখানে 1/, কত আছে 32, তাহলে n এর মান কত 5। একদম 2-4টা অঙ্ক করলে কিন্তু তুমি মুখস্থ হয়ে যাবে সবকিছু। তারপর দেখো কি আছে, বেশি থেকে কম ভেদন ক্ষমতা ক্রমে, বেশি থেকে কম ভাই, বেশি থেকে কম মানে বেশি কোনটা বলতো, এটা আলফা তো কম, বিটারও কি কম, গামা, ঠিক আছে গামা আলফা বিটা না, গামা বিটা আলফা। এই যে দেখো বেশি থেকে কম সবচেয়ে বেশি কার, গামার, তারপরে কার বিটার, তারপরে কার আলফা। তাহলে বেশি থেকে কম বেদন ক্ষমতা, তার মানে কি গামা বিটা আলফা। বুঝতে পেরেছো? তারপরে দেখো কি বলছে, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে ভাই, এখানে কত অর্ধায়ু দেওয়া আছে 1600। হ্যাঁ অর্ধায়ু দেওয়া আছে কত 16, কত সময় পরে তেজস্ক্রিয় পদার্থের 15/16 অংশ ক্ষয় প্রাপ্ত। দেখো এখানে 15/16 অংশ কি আছে ক্ষয়, তোমার ক্ষয়ের সংখ্যা দিলে কি হবে, তাহলে আমাকে বের করতে হবে কি অবশিষ্ট। তাহলে অবশিষ্ট এখানে বের করতে হবে, অবশিষ্ট কত হবে 1 - 15/, কত 16, তার মানে কত হবে 16 - 15 কত 1/16। 1/16 মানে কি ভাইয়া বলো তো 2 টু দ্য পাওয়ার কত, 2 টু দ্য পাওয়ার কত 4। সুতরাং আমাদের n ইজ ইকুয়াল টু কত হবে 4। তাহলে t ইজ ইকুয়াল টু কত হবে n টি হাফ না। তাহলে n এর মান কত 4, আর টি হাফের মান দেওয়া আছে কত ভাইয়া 1600, 4 16 কত 6400, তার মানে কত 6400 ইয়ার। তো 6400 ইয়ার, এই যে সি নাম্বার অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। হ্যাঁ এর চেয়ে সহজ ভাবে কেমনে সম্ভব বলো, এর চেয়ে সহজ ভাবে সহজ, এগুলা কিন্তু তোমার ক্যালকুলেটর ছাড়া তুমি করতেই পারবা না, কিন্তু এই শর্ট টেকনিকের মাধ্যমে একদম মুখে, মানে কি বলে মুখে মুখে সবকিছু করতে পারবা, তাও মাত্র 10 সেকেন্ডে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আজকের ক্লাস হলো তোমাদের কি করলাম, যে আমাদের তেজস্ক্রিয় রিলেটেড যে কিছু, যে আলফা বিটা গামার এগুলো ডিটেলস আমরা কি কি মানে কিভাবে কোনটার কি ধর্ম, তারপর কার বেদন ক্ষমতা কত বেশি, সব একদম ডিটেলস তেজস্ক্রিয়তা থেকে শুরু করে তারপর আমরা কি পড়লাম তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয়, তারপরে তোমার যে কণাগুলো আছে সেটা কি বলে প্রাকৃতিক, তারপর কৃত্রিম, এই জিনিসগুলো শিখলাম। দেন আমরা তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র শিখলাম, অর্ধায়ু, তারপর আমাদের গড় আয়ু, তারপর আমাদের পরমাণুর অবশিষ্ট পরমাণু সংখ্যা, অক্ষত পরমাণু সংখ্যা বের করার নিয়ম, তারপরে একটা স্পেশাল শর্ট টেকনিক শিখলাম যে n অর্ধায়ু পরে, n সংখ্যক অর্ধায়ু পরে আমাদের পরমাণু সংখ্যা নির্ণয়, সেটা হলো টি বের করা, অর্ধায়ু বের করা শর্ট টেকনিক, সেটাও শিখছি। এবং আমরা 5 থেকে 7টি আমরা কি করলাম বলতো অঙ্ক সলভ করলাম। আমরা আগামী ক্লাসে এই তেজস্ক্রিয় রিলেটেড আমাদের কি বলতো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন প্লাস বোর্ড কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। তোমরা সবাই অবশ্যই ক্লাস করবা নিয়মিত, তাহলে অবশ্যই তোমরা কি করবে বলতো পূর্ণ মার্কস পাবা। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর ক্লাসটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবা। আল্লাহ হাফিজ।